দ্য ফ্লাই বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে একটি নতুন প্রোজ অ্যাড করা হয়েছে। এর আগে আমরা 4টা প্রোজ পড়েছিলাম, দ্য গার্ডেন পার্টি, জিমি ভ্যালেন্টাইন, নোবেল লেকচার অ্যান্ড অফ স্টাডিজ। দ্য ফ্লাইটি তোমাদের নতুন সংযোজন, রিটেন বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। সরাসরি টেক্সটে চলে যাওয়ার আগে আমরা লেখিকা সম্পর্কে এবং টাইটেল সম্পর্কে কিছু জেনে নেব। দেখো, ক্যাথরিন ম্যানসফিল্ড জন্মেছিলেন 1888-এ এবং তার মৃত্যু হয় 1923। তাহলে ক্যাথরিন ম্যানসফিল্ড ফ্রম 1888 টু 1923। তাহলে টাইম পিরিয়ড দেখে বোঝা যাচ্ছে তিনি মডার্ন এজের একজন শর্ট স্টোরি রাইটার ছিলেন এবং তিনি নিউজিল্যান্ডের লেখিকা ছিলেন। গল্পের টাইটেল দ্য ফ্লাই মানে সবাই জানো মাছি। দ্য ফ্লাই এর রিটেন ইয়ার হচ্ছে 1922 সালের ফেব্রুয়ারি আর পাবলিশড হয়েছিল 1922 সালের মার্চে। তাহলে যেই সময় লেখা হয়েছিল সেই সময়ই পাবলিশ হয়েছিল এক মাস পরে। এই গল্পে আমরা মূলত 7টা ক্যারেক্টারকে দেখতে পাবো। নাম্বার 1 হচ্ছে গল্পের যে মেইন ক্যারেক্টার দ্য বস, নাম্বার 2 হচ্ছে মিস্টার উডিফিল্ড, নাম্বার 3 মেসি, নাম্বার 4 হচ্ছে রেগি যে কিনা উডিফিল্ডের সান, নাম্বার 5 হচ্ছে গাট্রুড যে কিনা উডিফিল্ডের ডটার, নাম্বার 6 হচ্ছে বসের সান আর নাম্বার 7 হচ্ছে ফ্লাই। এই ফ্লাইয়ের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ এর নাম অনুসারেই এই গল্পের নাম হয়েছে দ্য ফ্লাই। দেখো, গল্পের রিটেন ইয়ার এবং পাবলিকেশন ইয়ারটা 1922। আমরা জানি 1914-তে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং এটি চলে 1918 পর্যন্ত। 1918-তে শেষ হয়। কেনই প্রথম বিশ্বযুদ্ধের কথা বললাম? কারণ এই গল্পের যে মেন ক্যারেক্টার দ্য বস, ইনার একমাত্র ছেলে এই প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিল এবং সে মারা যায়। এবং এই গল্পের সেকেন্ড ক্যারেক্টার মিস্টার উডিফিল্ডের ছেলেও কিন্তু ওই যুদ্ধতে মারা যায়। তাই এখানে এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এই গল্পের যে প্রধান চরিত্র বস, তার একমাত্র ছেলে এই যুদ্ধে গিয়ে মারা যান এবং বস সেই একমাত্র ছেলের শোকটা কাটিয়ে ওঠার জন্য নিজেকে সবসময় ব্যস্ত রাখেন এবং তার রুমটা সবসময় সাজিয়ে রাখেন যাতে করে ছেলের মৃত্যুটা তার মাথায় না আসে, ছেলের কথাটা তার মনে না পড়ে, সবসময় ওই ম্যাটারটাকে তিনি ভুলে থাকতে পারেন। তাই ছেলের মৃত্যুটাকে তিনি যাতে ভুলে থাকতে পারেন, ওই চিন্তাটা যাতে মাথায় না আসে, নিজেকে সবসময় কাজে ব্যস্ত রাখেন এবং তার রুমটা, অফিসের ওই রুমটা এত সুন্দরভাবে যত্ন করে সাজিয়ে রাখেন এবং সেই সমস্ত জিনিসেই এত ব্যস্ত থাকেন যাতে করে এই দুঃখটা তার মনে না আসে বা ছেলের কথাটা তার কখনোই মনে না আসে, তিনি সেটা ভুলে থাকতে পারেন। কিন্তু আমরা দেখবো বসের ফ্রেন্ড মিস্টার উডিফিল্ড রিটায়ারমেন্টের পরে একদিন তাকে ভিজিট করতে আসেন এবং তিনি বসকে তার মৃত ছেলের কথা মনে করিয়ে দেন এবং তারপরে বস সেই ছেলের কথা মনে পড়ে যাওয়ার সেই যন্ত্রণাতে কাতর হয়ে সেই ফ্লাইটাকে কিভাবে তিলে তিলে করে মেরেছিল যাতে করে তার ছেলেও মৃত্যুর সময় যে যন্ত্রণাটা পেয়েছিল তার যেন ফিল হচ্ছিল সেই সেম যন্ত্রণা তিনি সেই ফ্লাইটাকে দিয়ে মারতে পেরেছেন, যার ফলে তার ভেতরের কষ্টগুলো সব বেরিয়ে আসছে, তিনি যেন সেই কষ্ট থেকে নিষ্কৃতি পাচ্ছেন ফ্লাইটাকে সেই যন্ত্রণাগুলো দিয়ে, সেটাই আমরা দেখব। তাই এই গল্পের নাম এই ফ্লাই অনুসারে দ্য ফ্লাই হয়েছে। তো দেখো, সরাসরি লাইন বাই লাইন টেক্সটে চলে যায়। ওয়াই আর ভেরি স্নাগ ইন হেয়ার পাইপড ওল্ড মিস্টার উডিফিল্ড। তো বলেছে ওয়াই আর মানে ইউ আর ভেরি স্নাগ হেয়ার। স্নাগ মানে হচ্ছে কমফোর্টেবল, তাহলে বলছে ইউ আর ভেরি কমফোর্টেবল হেয়ার মানে এই রুমটাতে তুমি খুব কমফোর্টেবল আছো। মানে মিস্টার উডিফিল্ড ইনি বয়স হয়ে গেছে, রিটায়ার করেছেন, 60 বছর হয়ে গেছে এবং রিটায়ারমেন্টের পরে তিনি একদিন তার বসের চেম্বারে গিয়েছেন এবং সেখানে গিয়ে বসের রুমে বসে সে ফিল করছে খুব আরাম লাগছে ওই জায়গার। কারণ এর আগে আমি তোমাদেরকে বলেছি বস তার রুমটা এমনভাবে সাজিয়ে যত্ন করে সুন্দর করে রেখেছেন যাতে এই সমস্ত জিনিসে তার মনটা ভুলে থাকে, তার ছেলের কথা তার মনে না আসে, সেগুলো ভুলতে তিনি সবসময় কাজে ব্যস্ত থাকেন, তার রুমটা সাজিয়ে রাখেন যাতে ওর মধ্যেই তিনি ব্যস্ত থাকতে পারেন। তাই সেখানে উডিফিল্ড প্রবেশ করে বলেছে যে ইউ আর ভেরি স্নাগ হেয়ার, তুমি এখানে খুবই কমফোর্টেবল। পাইপ মানে সেইড বলা, ওল্ড মিস্টার উডিফিল্ড। ওল্ড বলা হয়েছে কারণ ইনার বয়স হয়ে গেছে, ইনি রিটায়ার করেছেন, তাই ওল্ড বলা হচ্ছে। অ্যান্ড হি পিয়ার্ড আউট অফ দ্য গ্রেট গ্রিন লেদার আর্মচেয়ার এবং তিনি পিয়ার্ড আউট মানে দেখা, উকি ঝুঁকি মারা, এবং তিনি তার ওই গ্রেট গ্রিন লেদার আর্মচেয়ার, তার ওই বড় সবুজ কালারের লেদার লাগানো আর্মচেয়ারটা থেকে উকি ঝুঁকি মেরে, যেটা কিনা বাই হিজ ফ্রেন্ড দ্য বসেস ডেস্ক, যেই চেয়ারটা কিনা তার বন্ধু ওই বস তার ডেস্কের কাছেই ছিল, সেটা থেকে তিনি উকি দিয়ে বসকে বলছেন ইউ আর ভেরি কমফোর্টেবল হেয়ার মানে আপনার এই জায়গাটা বেশ কমফোর্টেবল। অ্যাজ আ বেবি পিয়ার্স আউট অফ ইটস প্রাম, এবং তিনি যে ওই চেয়ারটা থেকে উকি মেরে এভাবে বসকে বলছেন যেন মনে হচ্ছে একটা বেবি পিয়ার্স আউট দেখছে বা উকি মারছে অফ ইটস প্রাম। প্রাম মানে হচ্ছে যেই গাড়িগুলোতে বেবিদেরকে বসিয়ে ঠেলা হয়, প্যারাম্বুলেটর। তো কোনো বেবি যেমন প্রাম থেকে দেখতে থাকে অন্যদেরকে, ওখান থেকে উকি ঝুঁকি মারতে থাকে, তো ওল্ড মিস্টার উডিফিল্ডকে দেখেও তাই মনে হচ্ছে যেন কোনো বেবি
peers out of its pram. His talk was over. তার কথা শেষ হয়ে গিয়েছে। হিজ বলতে উডিফিল্ডের কথা বলা হয়েছে, মানে মিস্টার উডিফিল্ড তিনি তো বৃদ্ধ, রিটায়ার হয়ে গেছেন। তিনি তার বসের সাথে, তার বন্ধু হন বসের সাথে গল্প করতে এসেছিলেন এবং তার গল্প করা শেষ হয়ে গেছে। ইট ওয়াজ টাইম ফর হিম টু বি অফ, এবং তার এখন যাওয়ার সময়, মানে এখান থেকে চলে যাওয়ার সময়, গল্প টল্প হয়ে গিয়েছে। বাট হি ডিড নট ওয়ান্ট টু গো, কিন্তু যদিও যাওয়ার সময় হয়ে গিয়েছে কিন্তু তার যেতে ইচ্ছে করছে না, তিনি যেতে চাইছিলেন না। সিন্স হি হ্যাড রিটায়ার্ড সিন্স হিজ স্ট্রোক, দ্য ওয়াইফ অ্যান্ড দ্য গার্লস কেপ্ট হিম বক্সড আপ ইন দ্য হাউস এভরি ডে অফ দ্য উইক এক্সেপ্ট টিউসডে। তো বলছে সিন্স হি হ্যাড রিটায়ার্ড, মানে তার রিটায়ার হওয়ার পর থেকে, সিন্স হিজ স্ট্রোক, তার স্ট্রোক হয়েছিল, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, এবং তারপর থেকে মানে তার রিটায়ারমেন্টের পর থেকে, তার ওই স্ট্রোক হওয়ার পর থেকে তার ওয়াইফ, তার স্ত্রী, অ্যান্ড দ্য গার্লস, দেখো গার্লস বলেছে মানে তার একজন মেয়ে নয়, তার একের বেশি মেয়ে রয়েছে, তো তার স্ত্রী এবং মেয়েরা কেপ্ট হিম বক্সড আপ, তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখতো, মানে ঘর থেকে বাইরে বেরোতে দিত না, যাতে তার শরীরের অবস্থার অবনতি না হয়, তাই তাকে বলতো ঘরেই থাকতে। ইন দ্য হাউস, ঘরের ভেতরেই, এভরিডে, প্রত্যেক দিন, অফ দ্য উইক, তাহলে সপ্তাহের প্রত্যেক দিনই তার ওয়াইফ এবং তার মেয়েরা তাকে ঘরের মধ্যেই রাখতো, ঘরের মধ্যেই বন্দি রাখতো, বেরোতে দিত না। এক্সেপ্ট টিউসডে, শুধুমাত্র মঙ্গলবার ছাড়া, মানে শুধু মঙ্গলবারটাই তার পারমিশন ছিল যে সে বাইরে ঘুরতে যেতে পারবে, সপ্তাহের অন্যান্য দিন তাকে ঘরেই থাকতে হতো। On Tuesday, he was dressed and brushed and allowed to cut back to the city for the day. এবং ওই মঙ্গলবার হি ওয়াজ ড্রেসড, তাকে পোশাক আশাক পরিয়ে দেওয়া হতো, অ্যান্ড ব্রাশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হতো, চুলটুল আঁচড়ে দেওয়া হতো, অ্যান্ড অ্যালাউড টু কাট ব্যাক মানে রিটার্ন, এবং তাকে পারমিশন দেওয়া হতো বা অ্যালাউ করা হতো রিটার্ন মানে ঘুরে দেখতে, টু দ্য সিটি, ওই সিটি মানে সিটি অফ লন্ডনের কথা বলা হয়েছে এখানে, ফর দ্য ডে, ওই দিনটার জন্য, মানে শুধুমাত্র মঙ্গলবার দিনই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জামা কাপড় পরিয়ে তাকে পারমিশন দেওয়া হতো, যাও আজকের দিনটা তুমি সিটি অফ লন্ডনে বা শহরে ঘুরে বেড়াতে পারো। দো হোয়াট হি ডিড দেয়ার দ্য ওয়াইফ অ্যান্ড গার্লস কুডন্ট ইমাজিন, যদিও তিনি কি করতেন, মানে ওই মঙ্গলবার দিনটা তিনি শহরে ঘুরতে বেরিয়ে কি করতেন সে বিষয়ে তার ওয়াইফ এবং তার মেয়েরা কুডন্ট ইমাজিন, কোনো ইমাজিনই করতে পারতো না, মানে তাদের কোনো আইডিয়া ছিল না যে ওই দিনটা তিনি বেরিয়ে কোথায় কোথায় ঘোরেন, কতটা সময় কাটান বা কি কি করেন, এগুলো তারা জানতো না, এগুলো সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। Made a nuisance of himself to his friends, they supposed, well perhaps so. তো সেদিন বেরিয়ে তিনি কি করতেন, made a nuisance মানে উপদ্রব, তাহলে মেড আর নুইসেন্স, তিনি সেদিন বেরিয়ে এতই উপদ্রব করতেন, অফ হিমসেলফ মানে নিজেই এত উপদ্রব করতেন, টু হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের কাছে, দে সাপোজ তারা মনে করতো, ওয়েল পারহ্যাপস সো হ্যাঁ ঠিক এরকমটাই হয়তো হবে, তার মানে সেদিন বেরিয়ে যে সে কি করতো তার ওয়াইফ এবং তার গার্লসদের, তার মেয়েদের কোনো ধারণাই ছিল না, কারণ সেদিন বেরিয়ে সে ওই একটা দিন ছাড় পেত বলে বন্ধুদের কাছে সে নিজে থেকে এত উপদ্রব করতো, বন্ধুরা সেটাই ভাবতো হয়তো এটাই করতো, ওয়েল পারহ্যাপস সো হয়তো ঠিক এরকমই তিনি করতেন। অল দ্য same, he cling to our last pleasure as the tree clings to its last leaves. কি বলেছে, অল দ্য সেম উই ক্লিং টু আওয়ার লাস্ট প্লেজার, মানে আমরা আমাদের শেষ আনন্দটুকু পর্যন্ত যেভাবে ক্লিং আটকে থাকি বা যেভাবে নিজেদেরকে আটকে রাখি শেষ আনন্দটুকু উপভোগ করা পর্যন্ত, অ্যাজ দ্য ট্রি ক্লিংস টু ইটস লাস্ট লিভ, গাছের শেষ পাতাটাকেও যেমন সেই গাছটা আঁকড়ে ধরে রাখে, আমরাও সেরকম আমাদের জীবনের শেষ আনন্দটুকুকেও যেন সেইভাবেই উপভোগ করতে চাই। তো এখানে উডিফিল্ডের কথা বলা হয়েছে যে তিনি ওই দিন বেরিয়ে যে আনন্দগুলো উপভোগ করতেন, তিনি এমনভাবে আনন্দগুলো উপভোগ করতেন যেন তিনি আনন্দের একদম শেষটুকু পর্যন্ত উপভোগ করতে চাইতেন, শেষটুকু পর্যন্ত তিনি আঁকড়ে ধরে রাখতে চাইতেন, সেটা ছাড়তে চাইতেন না, ঠিক যেভাবে গাছ তার লাস্ট পাতাটা পর্যন্ত আঁকড়ে ধরে রাখে, মানে যখন পাতা ঝরার সময় আসে শেষ পাতাটা পড়ার সময় পর্যন্ত গাছ যেমন পাতাটাকে আটকে রাখে, তিনিও তেমন ওই একটা দিন বাইরে বেরোতে পেয়ে আনন্দটুকু, ওই একটা দিনের জন্য শেষ আনন্দটুকুকেও যেন তিনি আঁকড়ে ধরে রাখতেন। উইলিসেসে আমরা একটা কথা পেয়েছিলাম, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি জীবনের শেষ তলানি পর্যন্ত জীবনটাকে পান করতে চাই, মানে জীবনের শেষ পর্যন্ত আমি জীবনটাকে উপভোগ করতে চাই। দেখো এই লাইনটা ঠিক যেন তার মতোই কিছুটা সেন্স দিচ্ছে। এখানে উডিফিল্ডও তার জীবনের আনন্দগুলোকে, মানে ওই একটা দিন যেহেতু সে পেয়েছে, ওই একটা দিনে সে যতটা পারা যায় আনন্দ করা যায় সেটাই করতে চাইছে, মানে শেষ আনন্দটুকু পর্যন্ত সে
আঁকড়ে ধরে রাখতে চাইছে। So there sat old Woodfield, smoking a cigar and staring almost greedily at the boss, who rolled in his office chair, stout, rosy, 5 years older than he, and still going strong, still at the helm. তো কি বলেছে? So there sat old Woodfield, অতএব ওখানে old Woodfield বসে রয়েছে, মানে ওই বসের ওই রুমটাতে old Woodfield বসে রয়েছে ওই আর্ম চেয়ারে, স্মোকিং আ সিগার, সে একটি সিগারেট ধরিয়ে স্মোক করছে, অ্যান্ড স্টেয়ারিং অলমোস্ট গ্রিডিলি, একদম লোভীভাবে তাকিয়ে রয়েছে। স্টেয়ারিং একদৃষ্টিতে তাকিয়ে থাকা, গ্রিডিলি মানে চোখে তার লোভ প্রকাশ পাচ্ছে, অ্যাট দ্য বস, বসের দিকে, যে কিনা হু রোল্ড ইন হিজ অফিস চেয়ার, বস যে চেয়ারটায় বসে আছে রোলিং চেয়ার, ঘুরপাক খায়, তো সে তার চেয়ারটাতে রোল করছে। স্টাউট রোজি, স্টাউট মানে পুরো বলিষ্ঠ চেহারা, রোজি, রোজি মানে একটু পিঙ্কিশ টাইপের, 5 years older than he, এবং সে মানে বস উডিফিল্ডের থেকে 5 বছরের বড়। দেখো উডিফিল্ড রিটায়ার হয়েছে মানে 60, বস কিন্তু তার থেকেও 5 বছরের বড়। অ্যান্ড স্টিল গোয়িং স্ট্রং, তবুও তিনি এখনো স্ট্রং আছেন। স্টিল অ্যাট দ্য হেলম, হেলম মানে কান্ডারি বা হাল ধরা, এখনো তিনি এমন অবস্থা আছে তার শরীরের যেন তিনি যে কোনো জায়গার কান্ডারি মানে যে কোনো জায়গার হাল ধরে রাখতে পারবেন, কাজের হাল ধরে রাখতে পারবেন, এবং সেখানেও সেই অফিসেও তিনি এখনো সেই অফিসের কান্ডারি হয়ে আছেন, হাল ধরে রেখেছেন, সেটাই বলা হয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম একটা রুমের মধ্যে বস এবং উডিফিল্ড রয়েছে। উডিফিল্ড একটা গ্রিন লেদার আর্ম চেয়ারে বসে রয়েছে বসের সামনে, সিগারেট ধরিয়ে স্মোক করছে, এবং তার সামনে বস রোলিং চেয়ারে রোল করছে। বসকে দেখে মনে হচ্ছে না সে উডিফিল্ডের থেকে বয়স্ক, উডিফিল্ডকে বয়স্ক লাগছে এবং বসকে তার তুলনায় যথেষ্ট স্ট্রং লাগছে। ইট ডিড ওয়ান গুড টু সি হিম, যে কেউ তাকে দেখে বা যে কারোরই তাকে দেখে ভালো লাগবে, মানে তার চেহারা, তিনি যে এখনো স্টিল স্ট্রং রয়েছেন, তার ওই স্টাউট রোজি চেহারা যে কারোরই দেখে তাকে ভালো লাগবে। উইস্টফুল্লি অ্যাডমায়ারিংলি দ্য ওল্ড ভয়েস অ্যাডেড, ইটস স্নাগ ইন হেয়ার আপন মাই ওয়ার্ডস। উইস্টফুল্লি আগ্রহভাবে, অ্যাডমায়ারিংলি প্রশংসাসূচকভাবে, দ্য ওল্ড ভয়েস, ওল্ড ভয়েস বলতে উডিফিল্ডের কথাই বলা হয়েছে, যেহেতু উনি রিটায়ার হয়ে গেছেন তাই উনাকেই বারবার ওল্ড হিসেবে এখানে মেনশন করা হচ্ছে। তাহলে আগ্রহভাবে এবং প্রশংসাসূচকভাবে মিস্টার উডিফিল্ড আবারও বললেন যে এই জায়গাটা খুবই কমফোর্টেবল, আপন মাই ওয়ার্ড মানে আমি বলছি যে এই জায়গাটা খুবই কমফোর্টেবল। ইয়েস ইটস কমফোর্টেবল এনাফ, এগ্রিড দ্য বস। এতক্ষণে বস কথা বললেন, হ্যাঁ এই জায়গাটা কমফোর্টেবল, যথেষ্টই কমফোর্টেবল। অ্যান্ড হি ফ্লিপড দ্য ফাইনাল টাইমস উইথ আ পেপার নাইফ, এবং সে কি করলো, ফাইনাল টাইমস একটা পত্রিকা, সেটাকে সে ফ্লিপ করলো, ওল্টালো, বা সেটার পাতাগুলো ওল্টালো একটা পেপার নাইফ দিয়ে। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট হি ওয়াজ প্রাউড অফ হিজ রুম, যেন সে তার ওই রুমটার প্রতি খুবই গর্বিত, মানে ওই রুমের সাজসজ্জা, ডেকোরেশন, ওই রুমটাকে এতটা কমফোর্টেবল করেছে, এই জিনিসগুলো বাইরের লোকেরা এসে দেখবে, প্রশংসা করবে এবং বলবে যে আপনার রুমটা তো খুব সুন্দর, কমফোর্টেবল, এবং সে যে ওই জিনিসগুলো করেছে এটার উপরে তার যেন একটু গর্ব হয় ওই রুমটার উপরে। হি লাইক টু হ্যাভ ইট অ্যাডমায়ার্ড, সে চায় যেন লোকেরা এসে এই রুমটার প্রশংসা করুক। স্পেশালি বাই ওল্ড উডিফিল্ড, স্পেশালি কে না, ওই ওল্ড উডিফিল্ড তার বন্ধু, সে চায় উডিফিল্ড এসে রুমটার প্রশংসা করুক, তার ভালো লাগে, সে গর্ব করে ওই রুমটার উপরে। It gave him a feeling of deep, solid satisfaction to be planted there in the midst of it, in full view of that frail old figure in the muffler. তো কি বলেছে দেখো, ইট গেভ হিম আ ফিলিং অফ ডিপ সলিড স্যাটিসফ্যাকশন, এটা তাকে প্রকৃতপক্ষেই একটা সন্তুষ্টি প্রদান করে, একটা গভীর সন্তুষ্টি প্রদান করে। টু বি প্ল্যান্টেড দেয়ার, ওইখানে থেকে, ইন দ্য মিডস অফ ইট, ওর মাঝখানে, রুমটার মাঝখানে থেকে এই জিনিসটা শোনা, এমন একজনের কাছ থেকে যাকে সে দেখতে পাচ্ছে, ফুল ভিউ যাকে সে দেখতে পাচ্ছে, অফ দ্যাট ফ্রেইল, ওই যে ফ্রেইল মানে ভঙ্গুর, ওল্ড ফিগার মানে ওই বৃদ্ধ মানুষটি, ইন দ্য মাফলার, যে কিনা মাফলার জড়ানো অবস্থায় তার সামনে বসে আছে, মানে ওই জায়গাতে বসে, ওই জায়গায় ওই মাঝখানে বসে যাকে সে ফুল ভিউ, যাকে সে পুরোপুরি দেখতে পাচ্ছে, ওই বৃদ্ধ মানুষটি ভঙ্গুর মানে একদম রোগা পাতলা শীর্ণ হয়ে গিয়েছে, ঠান্ডা লেগেছে, তার বয়স হয়ে গেছে, মাফলার পরে আছে, ওই মানুষটির মুখ থেকে এই ধরনের প্রশংসাসূচক কথা ওই রুমটার ব্যাপারে, এবং যেন সে বলতে চাইছে আপনি আমার থেকে খুব ভালো আছেন, এখানে কমফোর্টেবল আছেন, এই যে জিনিসটা শোনা,
যেটার উপরে তার গর্ব হয়, সেটার প্রশংসা, এই জিনিসটা তাকে একটা গভীর সন্তুষ্টি প্রদান করছে। I have had it done up lately, he explained. তাহলে উডিফিল্ড ওই রুমটার খুব প্রশংসা করে বলছিল যে এই রুমটা খুবই কমফোর্টেবল। তো তার উত্তরে বস বলছে I have had it done up lately, হ্যাঁ আমি এটা কমপ্লিট করেছি, মানে এই সাজানো গোছানো কমফোর্টেবল করা এই সমস্ত কাজ আমি করেছি। He explained, সে বিস্তারিত বিবরণ দিয়েছিল। As he had explained for the past how many weeks, যেভাবে এর আগে সপ্তাহে এর আগেও সে অনেকবারই যারা যারা এসে এই রুমটার প্রশংসা করেছে তাদের সবাইকেই যেমনভাবে এক্সপ্লেইন করতে শুরু করেছিলেন, আজকে তিনি আবারও উডিফিল্ডের এটা বলাতে তিনি এক্সপ্লেইন করছিলেন। নিউ কার্পেট অ্যান্ড হি পয়েন্টেড টু দ্য ব্রাইট রেড কার্পেট উইথ আ প্যাটার্ন অফ লার্জ হোয়াইট রিংস, এবং এটা বলে তিনি ওই যে মেঝেতে লাল রঙের খুব উজ্জ্বল লাল রঙের কার্পেটটার দিকে পয়েন্ট করে দেখালেন, যেই কার্পেটটার উপরে বড় সাদা রিং রিং করে ডিজাইন করা রয়েছে। নিউ ফার্নিচার, নতুন ফার্নিচার, অ্যান্ড হি নোডেড টুয়ার্ডস দ্য ম্যাসিভ বুককেস অ্যান্ড দ্য টেবিল উইথ লেগস লাইক টুইস্টেড ট্রিকল। তো কি বলেছে, প্রথমে কার্পেট দেখালেন, যে ওই রেড কার্পেট যেটার উপরে বড় সাদা সাদা রিং রিং করে ডিজাইন করা আছে। তারপরে তিনি দেখাচ্ছেন নিউ ফার্নিচার, নতুন ফার্নিচারের দিকে। হি নোডেড তিনি মাথাটা ঝুঁকিয়ে কোন দিকে দেখালেন, টুয়ার্ডস দ্য ম্যাসিভ বুককেস, ওই একটা বড় বুককেস দেখালেন, অ্যান্ড দ্য টেবিল, এবং একটা টেবিল দেখালেন, উইথ লেগস, যেটার লেগগুলো বা পায়াগুলো লাইক টুইস্টেড ট্রাকল, টুইস্টেড মানে দুমড়ে যাওয়া মুচড়ে যাওয়া, ট্রাকল মানে হচ্ছে গুড়, ঝোলা গুড়, তাহলে গুড়ের মতো মুচড়ে যাওয়া। তাহলে দেখো টেবিলেরও পায়াগুলোতেও কিন্তু কারুকার্য করা রয়েছে। ইলেকট্রিক হিটিং, তাহলে এতক্ষণ তিনি কি কি দেখাচ্ছিলেন, ফার্স্টে রেড কার্পেট দেখালেন, তারপরে ম্যাসিভ বুক কেস, তারপরে টেবিল উইথ টুইস্টেড ট্রেকল, এরপরে দেখাচ্ছেন ইলেকট্রিক হিটার। ইলেকট্রিক হিটিং, হি ওয়েভড অলমোস্ট exultantly towards the 5 transparent pearly sausage glowing so softly in the tilted copper pan. He waved almost exultantly. Exultantly মানে হচ্ছে উচ্ছ্বাস ভাবে, মানে তিনি তার হাতটা নাড়িয়ে উচ্ছ্বাস ভাবে towards the 5 transparent, কোন দিকে দেখালেন, ওই 5টা ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ এপাশ ওপাশ দেখা যায় পার্লের মতো সসেজেস গুলোকে, যেগুলো কি না গ্লোয়িং চকচক করছে, সো সফটলি মৃদুভাবে, ইন দ্য টিল্টেড কপার প্যান, টিল্টেড তির্যক হয়ে যাওয়া বা উপর করে রাখা ওই কপার প্যানের মধ্যে। তাহলে তিনি ওই ইলেকট্রিক হিটারটা যে লাগিয়েছেন সেটার দিকে তিনি দেখালেন, এবং সেখানে উপর হয়ে থাকা একটা কপার প্যানের ভেতর ওই চকচক করা যে পার্লি সসেজগুলো রয়েছে সেটার দিকেও তিনি উচ্ছ্বাসভাবে দেখালেন। But he did not draw old Woodfield's attention to the photograph over the table of a grave-looking boy in uniform standing in one of those spectral photographs park with photographers' storm clouds behind him. কিন্তু he did not draw, তিনি ক্যাচ করতে চাইছিলেন না ওল্ড উডিফিল্ডস অ্যাটেনশন, উডিফিল্ডের মনোযোগ, টু দ্য ফটোগ্রাফ, ওই ফটোগ্রাফের দিকে, ওভার দ্য টেবিল, যেটা কিনা টেবিলের ওপরে রাখা আছে, অফ আ গ্রেভ লুকিং বয়, একদম ওই দৃঢ় গম্ভীর দেখতে একটা ছেলের, ইন ইউনিফর্ম, যে কিনা ইউনিফর্ম পরে রয়েছে, আর্মির ইউনিফর্ম, স্ট্যান্ডিং ইন ওয়ান অফ দোজ স্পেকট্রাল ফটোগ্রাফার্স পার্ক। স্পেকট্রাল মানে আর্টিফিশিয়াল, নট ন্যাচারাল, যে কিনা দাঁড়িয়ে রয়েছে ওই ফটোগ্রাফারের তৈরি আর্টিফিশিয়াল পার্কে, উইথ ফটোগ্রাফার স্টর্ম ক্লাউড বিহাইন্ড হিম, এবং তার পেছনে স্টর্ম ক্লাউড দেওয়া রয়েছে ফটোগ্রাফারের দ্বারা। তাহলে উডিফিল্ডকে যখন বস ওই রুমের ফার্নিচারগুলো দেখাচ্ছিলেন, ওই ম্যাসিভ বুককেস, ওই টুইস্টেড ট্র্যাকল যুক্ত টেবিল, ইলেকট্রিক হিটিং, রেড কার্পেটের সব কিছু যখন দেখাচ্ছিলেন, তিনি কিন্তু টেবিলের উপরে রাখা ওই ফটোগ্রাফটার দিকে কিন্তু উডিফিল্ডের অ্যাটেনশন তিনি ড্র করার চেষ্টা করেননি। কারণ আমরা জানি তিনি সব সময় চাইছিলেন, ওই ছবিটাই তো ওনার ছেলের ছিল, তিনি সব সময় ওনার ছেলেকে ভুলে থাকতে চাইছেন, ওনার ছেলে মারা যাওয়ার ওই শোকটা তিনি সব সময় ভুলে থাকতে চাইছেন। তাই সেই বিষয়ের দিকে তিনি কিন্তু উডিফিল্ডের দৃষ্টি আকর্ষণ করেননি, সেটা বাদ দিয়ে যেন সেটা পেরিয়ে যেতে চাইছেন, বারবার অন্য সমস্ত কিছুগুলো দিকে তিনি উডিফিল্ডের অ্যাটেনশন ড্র করার চেষ্টা করছিলেন। It was not new, এটা নতুন নয়, it had been for over 6 years. ইট বলতে এখানে ওই ফটোটার কথা বলা হয়েছে, যেই ফটোটা ওই টেবিলের উপরে রাখা ছিল, ওই গ্রেভ লুকিং ইয়াং বয়ের যে ফটোটা, ওই ফটোটা কিন্তু নতুন নয়, it had been there, এটা ওখানেই ছিল, ওই টেবিলের উপরেই ছিল, for over 6 years, 6 বছরেরও বেশি হবে। তাহলে এই ফটোটা কিন্তু নতুন নয়, 6 বছরেরও বেশি সময় ধরে ওই টেবিলের উপরেই এই ফটোটা আছে।
দেয়ার ওয়াজ সামথিং আই ওয়ান্টেড টু টেল ইউ, কিছু একটা আমি তোমাকে বলতে চেয়েছিলাম, সেইড ওল্ড উডিফিল্ড। ওল্ড উডিফিল্ড বলল। অ্যান্ড হিজ আইজ গ্রিউ ডিম, এবং তার চোখগুলো ছোট ছোট হয়ে গেল। মানে সে কিছু একটা মনে করতে যাচ্ছে, রিমেম্বারিং, মনে করছিল। মানে সে কিছু একটা মনে করছে, জোর করে চাপ দিয়ে ব্রেনে কিছু একটা মনে করার চেষ্টা করছিল এবং বলছিল যে আমি তোমাকে একটা কিছু বলতে চাইছিলাম, মানে তার মনে পড়ছে না কথাটা। নাও হোয়াট ওয়াজ ইট, এখন কি ছিল ওটা? আই হ্যাড ইট ইন মাই মাইন্ড হোয়েন আই স্টার্টেড আউট দিস মর্নিং, আজ সকালে যখন আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন আমার মাইন্ডে এটা ছিল, আমি তোমাকে কিছু একটা বলতে চাইছিলাম, এখন আর মনে পড়ছে না। হিজ হ্যান্ডস বিগান টু ট্রেম, তার হাতগুলো কাঁপতে শুরু করেছিল। অ্যান্ড প্যাচেস অফ রেড শোড অ্যাবাভ হিজ বিয়ার্ড, এবং লাল রেখাগুলো তার দাড়ির ওপরে দেখা যাচ্ছিল। মানে উডিফিল্ড যখন বসকে বলল যে তোমাকে আমি কিছু একটা বলতে চেয়েছিলাম এবং সকালে যখন বাড়ি থেকে বেরোই এটা আমার মাথায় ছিল, এখন আমি ভুলে গেছি, কিছুতেই মনে করতে পারছি না। এবং সেই সময় তার হাতগুলো কাঁপছিল এবং তার দাড়ির ওপর দিয়ে লাল রেখা দেখা যাচ্ছিল। পুয়ার ওল্ড চ্যাপ, হি ইজ অন হিজ লাস্ট পিনস, বেচারা বৃদ্ধ, হি ইজ অন হিজ লাস্ট পিন। কে বলছে? বস বলছে। সে তার লাস্ট পিন, লাস্ট পিন বলতে তার আর মারা যাওয়াতে বেশি দিন বাকি নেই, মানে একদম শেষ সময়ে এসে পড়েছে। থট দ্য বস, বস চিন্তা করলো বা বস ভাবছিল। তাহলে বস তাকে দেখে ভাবছিল ইস বেচারা বৃদ্ধ, মনেও করতে পারছে না কিছু, বেচারা তার একদম শেষ সময় এসে গিয়েছে, মানে বেশি দিন আর বাকি নেই মারা যেতে এর। And feeling kindly, he winked at the old man and said jokingly, I tell you what, তাহলে কি বলেছে? and feeling kindly, এবং দয়া অনুভব করে he winked at the old man, সে ওই বৃদ্ধ মানে উডিফিল্ডের দিকে তাকিয়ে চোখ পিটপিট করে and said jokingly, এবং জোকিংলি মজার ছলে বলল আই টেল ইউ হোয়াট, আমি বলছি তোমাকে তুমি কি বলতে চাইছিলে। মানে তার ওই অবস্থা দেখে যে সে মনে করতে পারছে না কিছু, বস তখন তার দিকে মজার ছলে তাকিয়ে, দয়া ভরে মজার ছলে তাকিয়ে চোখ পিটপিট করে বলল আমি বলছি ওটা কি ছিল, তোমার মনে পড়ছে না তো, আমি বলছি। আই হ্যাভ গট আ লিটল ড্রপ অফ সামথিং হেয়ার দ্যাট উইল ডু ইউ গুড বিফোর ইউ গো আউট ইনটু দ্য কোল্ড এগেইন, আমি তোমার জন্যে একটা কিছু এনেছি যেটা তুমি এই ঠান্ডায় এই রুম থেকে বাইরে বেরিয়ে গেলে যেটা তোমার ভালো করবে এই ঠান্ডায় এই রুম থেকে বাইরে বেরিয়ে যাওয়ার পরে। মানে এই রুমটা তো বেশ কমফোর্টেবল, এতক্ষণ এই ঠান্ডায় এই রুমটার ভেতরে তোমার খুব কমফোর্টেবল লাগছে, কিন্তু যেই না তুমি বাইরে বেরিয়ে যাবে রুমের, তখন এই ঠান্ডাটা তোমাকে জাঁকিয়ে ধরবে। তো আমি তোমার জন্য, আমার কাছে এমন কিছু আছে যেটা তোমাকে খুব আরাম দেবে এই ঠান্ডায় রুমের বাইরে যখন যাবে। ইটস বিউটিফুল স্টাফ, এটা খুব সুন্দর একটা জিনিস। ইট উডন্ট হার্ট আ চাইল্ড, এটা একটা বাচ্চারও ক্ষতি করে না, মানে এটা তো তোমার ক্ষতিও করবে না। তাহলে বলছে যে আমি তোমার জন্য এমন একটা জিনিস আমার কাছে আছে যেটা এই ঠান্ডায় তোমাকে বেশ আরাম দেবে, এটা খুব সুন্দর একটা জিনিস, এটা বাচ্চাদেরও ক্ষতি করে না, মানে তোমার কোনো কিছু হবে না। হি টুক আ কি অফ হিজ ওয়াচ চেইন, তার ওয়াচ চেইন থেকে একটা চাবি নিল। আনলকড আ কাবার্ড বিলো হিজ ডেস্ক, তার ডেস্কের নিচে একটা কাবার্ড আনলক করলো। অ্যান্ড ড্রিউ ফর দ্য ডার্ক স্কোয়াড বটল, এবং সেখান থেকে কি বের করে আনলো? একটা ডার্ক, একটা ঘন, মানে একটা কালো টাইপের স্কোয়াড, স্কোয়াড মানে বেঁটে, বটল মানে একটা কালো মোটা টাইপের বটল সে বের করে আনলো। দ্যাটস দ্য মেডিসিন, এইটা একটা ওষুধ, সেইড হি, সে বলল, সে বলতে বস। অ্যান্ড দ্য ম্যান ফ্রম হুম আই গট ইট told me on the strict duty it came from the sailors at Windsor Castle. And the man from whom, এবং সেই লোকটি যার কাছ থেকে আমি এটি পেয়েছি বা এটি এনেছি, সে আমাকে কি বলেছিল? on the strict duty, strict duty মানে খুব সিক্রেটলি, তাহলে সেই লোকটা যার কাছ থেকে আমি এটা নিয়ে এসেছিলাম সে আমাকে সিক্রেটলি বলেছিল যে it came from the sailor at Windsor Castle, যে এটা উইন্ডসর ক্যাসেল থেকে এসেছে। Old Woodfield's mouth fell open at the side, তো এই জিনিসটা দেখে মানে বস ওই যে টেবিলের তলা থেকে ওই কাবার্ড থেকে ওই যে জিনিসটা বের করলো, একটা বটল, আ বটল অফ ড্রিঙ্ক, ওইটা দেখে ওল্ড উডিফিলের মুখটা হাঁ হয়ে গেল, মানে তার এক্সপ্রেশনটা পুরো হাঁ করে তিনি তাকিয়ে থাকলেন ওইটা দেখে। হি কুডন্ট হ্যাভ লুকড মোর সারপ্রাইজড ইফ দ্য বস হ্যাড প্রডিউসড আ র্যাবিট, তিনি হয়তো এর থেকে বেশি অবাক হতেন না যদি বস মজা করে বা বস জাদুর বশত একটা র্যাবিট তার সামনে তুলে ধরতো। মানে তিনি যদি জাদু করে ফেলতেন, বস যদি তার সামনে এখন জাদু করে একটা র্যাবিটও আনতো, তাতে তিনি এতটা সারপ্রাইজ বা অবাক হতেন না যতটা বসের ওই বটলটা বের করা দেখে তার দিকে তিনি যতটা অবাক হয়ে লোভবশত হাঁ করে তাকিয়েছিলেন সারপ্রাইজ হয়ে, ততটা তিনি বোধহয় বস জাদু করে একটা র্যাবিট আনলেও তার সামনে তিনি হতেন না। ইটস হুইস্কি এইন্ট ইট, ফিবলি মানে ক্ষীণভাবে, পাইপড মানে সেট, তাহলে তিনি
ক্ষীণভাবে বললেন, এটা হুইস্কি না এইন্ট ইট, তাই নয় কি? তাহলে তিনি জিজ্ঞেস করলেন, এটা তো হুইস্কি, তাই নয় কি? মানে ওটা দেখে তিনি এতটাই অবাক হলেন এবং তার মধ্যে এতটাই একটা ভালো লাগা কাজ করলো যে তিনি সারপ্রাইজ হয়ে গেলেন, হাঁ করে তাকিয়ে থাকলেন ওটার দিকে এবং জিজ্ঞেস করলেন, এটা তো হুইস্কি, তাই নয় কি? দ্য বস টার্নড দ্য বটল অ্যান্ড লাভিংলি শোড হিম দ্য লেবেল, হুইস্কি ইট ওয়াজ। তো বস কি করলো, টার্ন দ্য বটল, বটলটা ঘুরিয়ে দিল, মানে উডিফিল্ডের দিকে বটলটা ঘুরিয়ে দিল, অ্যান্ড লাভিংলি শোড হিম দ্য লেবেল, এবং যত্ন সহকারে তাকে ওই বটলে থাকা লেবেলটি দেখিয়ে দিলেন। হ্যাঁ, এটা হুইস্কি ছিল। ডু ইউ নো, সেইড হি বলতে এখানে মিস্টার উডিফিল্ডের কথা বলা হয়েছে। পিয়ারিং আপ অ্যাট দ্য বস ওয়ান্ডারিংলি, তাহলে পিয়ারিং আপ মানে বিস্ময় ভরে তিনি বসের দিকে অবাক হয়ে বললেন, আপনি জানেন কি, দে ওন্ট লেট মি টাচ ইট অ্যাট হোম, তারা আমাকে বাড়িতে এটা টাচ করতেই দেয় না। দে বলতে মিস্টার উডিফিল্ড তার স্ত্রী এবং তার মেয়েদের কথা বলছেন, যে তার তো স্ট্রোক হয়েছিল, তাই তার মেয়েরা এবং তার স্ত্রী বাড়িতে তার সাথে এতটাই স্ট্রিক্টলি থাকে, তার শরীর ভালো রাখার জন্যই তারা ওটা করে, যে তারা বাড়িতে ড্রিঙ্ক টাচ করতেই দেয় না। তাই তিনি বসকে বললেন, জানেন, কিছুটা বিস্ময় ভরে বললেন, জানেন, বাড়িতে তো ওরা আমাকে এটা টাচ করতেই দেয় না। অ্যান্ড হি লুকড অ্যাজ দো হি ওয়াজ গোয়িং টু ক্রাই, এবং তাকে দেখে মনে হচ্ছিল সে তো প্রায় এটা কেঁদেই ফেলবে এটা দেখে। মানে এই কান্নাটা কিন্তু দুঃখের নয়, মানে তাকে একটা জিনিস থেকে বিরত রাখা হয়েছিল যেটা তিনি ভালোবাসতেন খেতে, বা যেটা তিনি খুব এনজয় করতেন। এতদিন সেটা পাননি, কিন্তু আজকে হঠাৎ করে তার মনে ইচ্ছে ছিল, তবুও সুযোগ ছিল না, কিন্তু বসের ওটা তাকে অফার করাতে সেই সুযোগটা উপস্থিত হলো, যে আজকে তিনি হুইস্কি এনজয় করতে পারবেন। সেই আনন্দে, সেই আবেগে তিনি যেন প্রায় কেঁদেই ফেলবেন। আহ, দ্যাটস ওয়্যার উই নো আ বিট মোর দ্যান দ্য লেডিস। এটাই তো, এই জায়গাটাতেই তো আমরা মেয়েদের থেকে একটু বেশি জানি। মানে ছেলেরা ছেলেদেরকে যতটা জানে মেয়েদের থেকে বেশি, কিন্তু উডিফিল্ডের শারীরিক অবস্থা দেখে, তার স্ট্রোক দেখে তার বাড়ির লোকেরা তাকে ওটা ছুঁতে দেয় না। কিন্তু আজ বস তাকে যেহেতু ওটা অফার করছে খেতে, তিনি খুবই আনন্দিত এবং তিনি আনন্দের চোটে যেন কেঁদেই ফেলবেন, এটা যেন আনন্দের অশ্রু। এবং তিনি বললেন যে বাড়িতে তো আমার স্ত্রী এবং মেয়েরা আমাকে এটা ছুঁতেই দেয় না। তো এটা শুনে বস বললেন, এটাই তো পার্থক্য, ঠিক এই জায়গাতেই তো আমরা লেডিসদের থেকে বেশি জানি, মানে আমাদের কার কখন কোনটা লাগবে আমরাই তো নিজেরা বেশি বুঝি। ক্রাইড দ্য বস, বস আনন্দে জোর গলায় বলল। Swooping across for 2 tumblers that stood on the table with the water bottle and pouring a generous finger into each. Swooping across, swooping মানে হচ্ছে ঝাঁপিয়ে পড়া, মানে দ্রুত গতিতে তিনি ওই টেবিলে রাখা ট্রাম্বলার, মানে এক ধরনের গ্লাস, যে ট্রাম্বলারগুলো টেবিলে ছিল, সেই টেবিলে রাখা ট্রাম্বলার্সগুলোর দিক তিনি দ্রুত গতিতে এগিয়ে গেলেন। উইথ দ্য ওয়াটার বটল, এবং তার পাশে একটা ওয়াটার বটল ছিল, অ্যান্ড পোরিং আ জেনারেস ফিঙ্গার ইনটু ইট, এবং সেই গ্লাসগুলোর মধ্যে তিনি ওই হুইস্কিটা ঢেলে ফেললেন। ড্রিঙ্ক ইট ডাউন, এটা পান করে ফেলো। ইট উইল ডু ইউ গুড, এটা তোমার ভালো করবে বা তোমাকে এটা ভালো ফিল করাবে। অ্যান্ড ডোন্ট পুট এনি ওয়াটার উইথ ইট, এবং এটাতে কোনো জল মিশিও না। ইটস স্যাক্রিলেজ টু টেম্পার উইথ স্টাফ লাইক দিস। স্যাক্রিলেজ মানে হচ্ছে অবৈধ হস্তক্ষেপ করা, মানে এটা খুব অন্যায় হবে টু টেম্পার, একে যদি ট্যাম্পার করা হয়, মানে এর সাথে যদি জল মিশিয়ে এর যে মাত্রাটা আছে এটাকে নষ্ট করা হয়, তাহলে এর সাথে খুব অন্যায় করা হবে। এটা যেরকম আছে ঠিক সেরকম খেলেই এর প্রকৃত স্বাদ পাবে, যেটা তোমার ভালো করবে। হি টোস্ট অফ হিজ, pulled out his handkerchief, hastily wiped his moisture, and cocked an eye at old Woodfield, who was rolling in his chaps. তো কি বলছে, he tossed off his, pulled out his handkerchief, hastily wiped his moisture, and cocked an eye at Woodfield, who was rolling in his chaps. তো সে মানে বস নিজেরটা নিল, সেটাকে পান করলো এবং তাড়াতাড়ি রুমাল বের করে তার গোফটা মুছলো এবং তারপরে ককড অ্যান আই অ্যাট উডিফিল্ড, তারপরে কি করলো, উডিফিল্ডের দিকে তাকিয়ে থাকলো। যেই উডিফিল্ড হু ওয়াজ রোলিং ইন হিজ চ্যাপস, যেই উডিফিল্ড কিনা তার দিকেই তাকিয়েছিল। তাহলে কি বলেছে, বসও নিজেরটা নিলেন, সেটা খেলেন এবং তার রুমালটা বের করে গোফটা মুছলেন, দিয়ে তারপরে তিনি উডিফিল্ডের দিকে তাকালেন, যে উডিফিল্ড কিনা অলরেডি তার দিকে তাকিয়েছিলেন। The old man swallowed, was silent a moment, and then said faintly, "It's nutty." তাহলে দ্য ওল্ড ম্যান সোয়ালোড, সেই বৃদ্ধ মানুষটি, মানে এখানে উডিফিল্ডের কথা বলা হয়েছে, সেইটি গিলে ফেললো। সোয়ালো মানে এক গোটে পুরো গিলে দিল। ওয়াজ সাইলেন্ট, এবং তারপরে নিস্তব্ধ ছিল। আ মোমেন্ট মানে ওটা এক ঢোক নিয়ে নেওয়ার পরে তিনি এক মুহূর্ত পুরো চুপ ছিলেন এবং তারপরে তিনি ফেইন্টলি, মৃদুভাবে বা ক্ষীণভাবে বললেন, ইটস নাটি, মানে এর টেস্টটা যেন একটু বাদামের মতো, তাই না?
but it warmed him. It crept into his chill old brain, he remembered. কিন্তু এই যে জিনিসটা যেটা তিনি পান করলেন, হুইস্কিটা, এটা তাকে ওয়ার্ম করে দিল, তার মধ্যে উত্তেজনা ভরে দিল। মানে বাইরে তো ঠান্ডা ছিল এবং চারিদিকে ঠান্ডার মধ্যে এই কমফোর্টেবল রুমে তিনি বসেছিলেন, তার বয়স হয়ে এসছে, তিনি মাফলার জড়িয়ে বসে আছেন, তাকে দেখতেও শীর্ণ একদম ভঙ্গুর, এবং তিনি বসকে একটা কথাও বলতে চেয়েছিলেন যেটা তার মনেও পড়ছিল না। কিন্তু এই সব কিছুর পরে তিনি যখন এই হুইস্কিটা পান করলেন, এটা তাকে চাঙ্গা করে দিল, ওয়ার্মড হিম। ইট ক্রেপ্ট ইনটু হিজ চিল ওল্ড ব্রেন, তার ওই ঠান্ডা বৃদ্ধ ব্রেনে এটা যেন ক্রেপ্ট পৌঁছে গেল এবং তার ঠান্ডা ওই বৃদ্ধ ব্রেনকে যেন পুরো চাঙ্গা করে দিল। হি রিমেম্বার, এবং ফলে তার ওই যে ভুলে যাওয়া কথাটা যেটা সে বসকে বলতে যাচ্ছিল তার মনে পড়ছিল না, সেটা তার মনে পড়ে গেল। দ্যাট ওয়াজ ইট, হি সেইড। হি বলতে উডিফিল্ডের কথা বলা হয়েছে, যে এই তো এটাই ছিল। হিভিং হিমসেলফ আউট অফ হিজ চেয়ার, হিভিং মানে নিক্ষেপ করা, মানে নিজেকে চেয়ার থেকে নিক্ষেপ করে সে বসের দিকে এগিয়ে গিয়ে বলল, এই তো মনে পড়ে গিয়েছে। আই থট ইউ উড লাইক টু নো, আমার মনে হয় এটা জেনে তোমার ভালো লাগবে। দ্য গার্লস ওয়্যার ইন বেলজিয়াম লাস্ট উইক হ্যাভিং আ লুক অ্যাট পুয়ার রেগিস গ্রেভ অ্যান্ড দে হ্যাপেন টু কাম অ্যাক্রস ইয়োর বয়েজ। দ্য গার্লস বলতে আমার মেয়েরা, মানে উডিফিল্ড বলছে আমার মেয়েরা ওয়্যার ইন বেলজিয়াম লাস্ট উইক বেলজিয়াম গিয়েছিল। হ্যাভিং আ লুক অ্যাট পুয়ার রেগিস গ্রেভ, তারা তাদের ভাই, মানে উডিফিল্ডের ছেলের নাম হচ্ছে রেগি, তার মানে তার মেয়েদের ভাই, তারা তাদের ভাই রেগিস গ্রেভ, গ্রেভ মানে সমাধি, সেখানে গিয়েছিল। তাহলে তারা রেগির গ্রেভ দেখতে গিয়েছিল। অ্যান্ড দে হ্যাপেন টু কাম অ্যাক্রস ইয়োর বয়, এবং তারা তোমার ছেলের গ্রেভটাও তারা দেখে এসেছে। দে ওয়্যার কোয়াইট নিয়ার ইচ আদার ইট সিমস, যেহেতু তোমার ছেলের সমাধিটাও রেগির সমাধির কাছেই ছিল, তাই তারা রেগির সমাধি দেখতে গিয়েছিল এবং রেগি এবং তোমার ছেলের সমাধিটাও তারা দেখে এসেছে, যেহেতু তোমার ছেলের সমাধিটাও রেগির সমাধির কাছে ছিল। দেখো এতক্ষণ কিন্তু আমরা দেখছিলাম এই যে বস, তিনি তার ছেলের মৃত্যুটা, একমাত্র ছেলের শোক ভুলে থাকতে চাইছিলেন, তাই সব সময় তিনি ওই জিনিসটা যাতে না মাথায় আসে, তিনি রুমে কাজে ব্যস্ত থাকতেন, রুমটাকে এত সুন্দর করে সাজিয়ে রাখতেন যাতে মনোযোগ সবসময় ওই দিকে যায়, তার মনোযোগ বিন্দুমাত্র না ছেলের প্রতি যায়, ভুলে থাকতে চান। কিন্তু উডিফিল্ড এই কথাটা মেনশন করার ফলে আবার সেই জিনিসটা তার মাথায় চলে এলো। তিনি যখন চারিদিকে রুমের ফার্নিচার দেখাচ্ছিলেন তখন ওই ফটোটার দিকে কিন্তু বিন্দুমাত্র উডিফিল্ডের অ্যাটেনশন ড্র করার চেষ্টা করেননি, সেটা এড়িয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু দেখা গেল শেষমেশ মিস্টার উডিফিল্ড সেই কথাটাই তাকে মনে করিয়ে দিলেন এটা বলে। ওল্ড উডিফিল্ড পজড, ওল্ড উডিফিল্ড এরপর একটু থামলেন, মানে তিনি বললেন যে তার মেয়েরা গত সপ্তাহে বেলজিয়াম গিয়েছিল রেগির সমাধি দেখতে এবং সেখানে তারা বসের ছেলের সমাধিটাও দেখেছে। এই সমস্ত কিছু ডিটেলসে বলে তিনি একটু থামলেন। বাট দ্য বস মেড নো রিপ্লাই, কিন্তু এই সব কিছু শুনে বস কোনো রিপ্লাই করলেন না। অনলি আ কুইভার ইন হিজ আইলিড শোড দ্যাট হি হার্ড, শুধুমাত্র তার চোখের পাতায় একটু কাঁপুনি বলে দিল যে তিনি সবকিছুই শুনেছেন। মানে বস সবকিছুই শুনেছে কিন্তু কোনো কিছু রিপ্লাই করলো না। আমরা এর আগেই জানি যে বস সবসময় চান তার ছেলের শোক, ওই যে ছেলে মারা গিয়েছে সেই মৃত্যু শোকটা ভুলে থাকতে, তিনি ছেলের কথা কখনোই মনে করতে চান না। কিন্তু এখানে উডিফিল্ড আবার তার ছেলের কথাটা মেনশন করাতে তিনি একদম বাকরুদ্ধ হয়ে বসে আছেন, কোনো রকম উত্তর করছেন। শুধুমাত্র তার চোখের পাতাগুলো যখন কেঁপে উঠলো বোঝা গেল যে তিনি সবকিছুই শুনেছেন। দ্য গার্লস ওয়্যার ডিলাইটেড উইথ দ্য ওয়ে দ্য প্লেস ইজ কেপ্ট, পাইপড দ্য ওল্ড ভয়েস। ওল্ড ভয়েস বলতে এখানে উডিফিল্ডের কথা বলা হয়েছে। তাহলে উডিফিল্ড পাইপড মানে বললেন, দ্য গার্লস ওয়্যার ডিলাইটেড, গার্লস বলতে উডিফিল্ড নিজের মেয়েদের কথা বলেছে, যে মেয়েরা খুবই আনন্দিত হয়েছিল ওই প্লেসটাকে যেভাবে রাখা হয়েছে সেটা দেখে। বিউটিফুল্লি লুকড আফটার, প্লেসটার মানে ওই শ্মশানটার যেখানে তার ছেলে রেগি এবং বসের ছেলের সমাধিগুলো রয়েছে, ওই জায়গাটা খুব সুন্দরভাবে যত্ন সহকারে রাখা হয়েছে, ওই জায়গাটার খুবই পরিচর্যা করা হয়। কুডেন্ট বি বেটার ইফ দে ওয়্যার অ্যাট হোম, তারা বাড়িতে থাকলেও বোধ হয়, মানে বাড়িতে যদি আমরা সমাধি করে তাদেরকে এইভাবে সমাধিস্থ করতাম, আমরাও বোধ হয় এতটা ভালো রাখতে পারতাম না যতটা ভালো ওই জায়গাটাকে সুন্দর করে পরিচর্যা করে রাখা হয়েছে। ইউ হ্যাভ নট বিন অ্যাক্রস হ্যাভ এভার, আপনি তো কখনো ওখানে যাননি, গিয়েছেন কি? উডিফিল্ড বসকে জিজ্ঞেস করলো যে আপনি তো কখনো ওখানে যাননি, গিয়েছেন কি কখনো? বস কিন্তু তার ছেলের সমাধি দেখতে কখনোই যাননি, তিনি ওই জিনিসটা থেকে সম্পূর্ণ দূরে রাখতে চেয়েছেন নিজেকে, এতটাই তিনি গভীর শোকাহত হয়েছেন ছেলের মৃত্যুতে, তাই কখনোই তিনি ওই সমাধিটা দেখতে যাননি। নো নো, ফর ভেরিয়াস রিজনস দ্য বস হ্যাড নট বিন অ্যাক্রস, না না, অনেক কারণেই বস সেখানে যেয়ে উঠতে পারেননি, মানে অনেক কারণেই তিনি ওই সমাধি দেখতে যাননি। দেয়ার স্মাইলস অফ ইট
কোয়াভার্ড ওল্ড উডিফিল্ড। উডিফিল্ড কাঁপা কাঁপা গলায় বলল, দেয়ার মাইলস অফ ইট, মানে জায়গাটা কিন্তু অনেক মাইল জুড়ে, মানে অনেক বড় জায়গা, অ্যান্ড ইটস অল অ্যাজ নিট অ্যাজ এ গার্ডেন, এবং সমস্ত জায়গাটাই, মানে যদিও জায়গাটা অনেক বড় কিন্তু সমস্ত জায়গাটাই পুরোপুরি পরিষ্কার, অ্যাজ নিট অ্যাজ ক্লিন, পুরো গার্ডেনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্লাওয়ার্স গ্রোয়িং অন অল দ্য গ্রেপস, সমস্ত গ্রেপগুলোতে, সমস্ত সমাধিগুলোতে ফ্লাওয়ার গজিয়েছে। নাইস ব্রড পাথ, সুন্দর সুন্দর চওড়া রাস্তা। ইট ওয়াজ প্লেইন ফর হিজ ভয়েস হাউ মাচ হি লাইকড আ নাইস ব্রড পাথ, এবং তার এই কথা বলার ধরনটা, মানে সে এমনভাবে কথাটা বলছে, তার ভয়েসটা শুনে বোঝা যাচ্ছে, তার ভয়েসটা থেকে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে তিনি কতটা পরিমাণ পছন্দ করেন নাইস ব্রড পাথ, সুন্দর চওড়া রাস্তা। মানে দেখো, তাকে তো বেশিরভাগ সময় বাড়ির বাইরে যেতে দেয় না তার স্ত্রী এবং তার মেয়েরা, তাই বাইরে যাওয়ার যে আনন্দ, বাইরে গিয়ে বেরিয়ে সুন্দর বড় চওড়া চওড়া রাস্তা দেখার আনন্দ, সেই রাস্তায় হাঁটার আনন্দ, এটা তার মাইন্ডে আছে। তাই তিনি বলার সময় তার ভয়েস থেকে এটা ক্লিয়ার যে তিনি কতটা পছন্দ করেন বড় চওড়া রাস্তা। দ্য পজ কেম এগেইন, আবার থামলেন, পজটা আবার এলো, মানে আবার তিনি থামলেন। দেন দ্য ওল্ড ম্যান ব্রাইটেন্ড ওয়ান্ডারফুল্লি, ব্রাইটেন মানে আবার যেন সেই বৃদ্ধ মানুষটি ব্রাইটেন্ড ওয়ান্ডারফুল্লি, বিস্ময় ভরে আবার যেন জলজল করে উঠলেন, মানে আবার যেন তিনি কিছু একটা ভেবে উৎফুল্ল হয়ে উঠলেন। ডু ইউ নো হোয়াট দ্য হোটেল মেড দ্য গার্লস পে ফর আ পট অফ জ্যাম, হি পাইপ। সে বলল, তুমি কি জানো ওই হোটেলে আমার মেয়েগুলোকে এক পট জ্যামের জন্য কত টাকা চার্জ করেছিল? 10 francs, 10 francs, রবারি, ডাকাতি, আই কল ইট। আমার তো মনে হয় এটা একদম ডাকাতি। মানে উডিফিল্ড বসকে কিছুক্ষণ পজ নেওয়ার পরে আবার বললেন, মানে আগের কথাগুলো বলার শেষে কিছুক্ষণ পজ গেল এবং তার কিছুক্ষণ পরেই উডিফিল্ড যেন কিছু একটা ভেবে আবার ব্রাইট অ্যান্ড ওয়ান্ডারফুল্লি, মানে আবার জলজল করে উঠলেন এবং তিনি বলা শুরু করলেন, জানো ওখানে আমার মেয়েকে এক পট জ্যামের জন্য হোটেলে কত চার্জ করেছিল? 10 francs। আমার তো মনে হয় পুরো ডাকাতি এটা। ইট ওয়াজ আ লিটল পট, এটা একটা ছোট্ট পট ছিল। সো গার্ট্রুড সেজ নো বিগার দেন আ হাফ ক্রাউন। গার্ট্রুড তো তাই বললো, গার্ট্রুড বলতে এখানে উডিফিল্ডের মেয়ে। তো বলছে গার্ট্রুড তাই বললো যে এটা নো বিগার দেন আ হাফ ক্রাউন, হাফ ক্রাউনের থেকে একটু বেশি হবে না এটা? তাহলে সেই হাফ ক্রাউন জ্যামের জন্য 10 francs চার্জ করেছে। And she hadn't taken more than a spoonful when they charged her 10 francs. এবং সে ওই পট থেকে তো এক চামচের বেশি নেয়ও নি, যার জন্য আবার তাকে 10 francs চার্জ করেছে। মানে এতটা ছোট পটটা যেটার থেকে সে আবার এক চামচের বেশিও নেয়নি, তবুও 10 francs দিতে হয়েছে। গার্ট্রুড ব্রট দ্য পট অ্যাওয়ে উইথ হার টু টিচ দেম লেসন। গার্ট্রুডও সেরকম, গার্ট্রুডও কি করেছে, যেহেতু 10 francs দিতে হয়েছে, সে ওই পটটাকে পুরোটাকেই সে বাড়িতে নিয়ে চলে এসেছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ এক স্পুন জ্যামের জন্য যখন 10 francs দিতে হয়েছে, সে পুরো পটটাকেই তুলে এনেছে বাড়ি। কোয়াইট রাইট টু, একদমই ঠিক করেছে। ইটস ট্রেডিং অন আওয়ার ফিলিংস, এটা তো আমাদের ভাবাবেগকে নিয়ে ট্রেডিং, ব্যবসা চলছে। দে থিঙ্ক বিকজ উই আর ওভার দেয়ার হ্যাভিং আ লুক রাউন্ড উই আর রেডি টু পে এনিথিং। তাহলে উডিফিল্ড এখানে বললো গার্ট্রুডও ঠিক করেছে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পুরো পটটাই নিয়ে চলে এসেছে, একদমই ঠিক করেছে। এটা তো আমাদের ভাবাবেগকে নিয়ে পুরো ব্যবসা হচ্ছে, মানে ওইটুকু জ্যামের জন্য 10 francs। দে থিঙ্ক, তারা মনে করে, বিকজ উই আর ওভার দেয়ার হ্যাভিং আ লুক রাউন্ড, কারণ আমরা ওখানে যাই, উই আর রেডি টু পে এনিথিং, যে আমরা যেহেতু ওখানে যাই, ওখানে ঘুরতে বা যাই করতে যাই না কেন, আমরা যেন তারা যাই চার্জ করবে সেগুলো দেওয়ার জন্য আমরা পুরো রেডি থাকি, এটাই যেন তারা মনে করে। তাই তো তারা আমাদের ভাবাবেগগুলোকে নিয়ে এরকম ব্যবসা করার সুযোগ পায়। তারা ভাবে যে ওরা যখন যা চার্জ করবে আমরা পুরো রেডি আছি সেটা পে করতে। দ্যাটস হোয়াট ইট ইজ, এটাই তো। নইলে এইটুকু জ্যামের কেউ 10 francs চার্জ করে? তারা মনে করে আমরা যেহেতু সেখানে যাই, আমরা রেডি আছি তারা যখন যা চার্জ করবে সবকিছু পে করার জন্য। কে কাকে বললো? উডিফিল্ড বসকে এই সমস্ত কথাগুলো শোনাচ্ছে। অ্যান্ড হি টার্ন টুয়ার্ডস দ্য ডোর, এবং সবকিছু বলে এগুলো যখন সব তার বলা হয়ে গেল, কি করলো? সে উঠে পড়লো দরজার দিকে। মানে তার সমস্ত কথাবার্তা গল্প শেষ হয়ে গেছে, এবারে সে বাড়ির দিকে রওনা দেবে, তাই এগুলো শেষ করে সে টার্ন টুয়ার্ডস দ্য ডোর, দরজার দিকে ঘুরলো, মানে এবারে সে বাড়ি যাবে। কোয়াইট রাইট, ক্রাইড দ্য বস। বস চিৎকার করে বলল, হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। দো হোয়াট ওয়াজ কোয়াইট রাইট হি হ্যাডন্ট দ্য লিস্ট আইডিয়া। যদিও কি ছিল এই কোয়াইট রাইট, মানে সব ঠিক কি ছিল, এই কথাটা যে সে বলছিল একদম ঠিক, একদম ঠিক, তো যদিও সেই একদম ঠিক কি ব্যাপারে সে বলছিল সেটা সম্পর্কে তার একদমই প্রায় আইডিয়া ছিল না। মানে যদিও সে কথাগুলো শুনছিল, উডিফিল্ডের মুখের বলা কথাগুলো শুনছিল, কিন্তু তাতে তার বিন্দুমাত্র মনোযোগ নেই। তাই যখন উডিফিল্ড উঠে দাঁড়ালো চলে যাবে এবারে, সে তখন বলল, হ্যাঁ একদমই ঠিক, একদমই ঠিক। কিন্তু কি নিয়ে সে ঠিক বলছে, কি প্রসঙ্গে সে ঠিক বলছে, এটা সম্পর্কে তার কোনো আইডিয়াই প্রায় ছিল না। লিস্ট আইডিয়া, একদমই কম আইডিয়া ছিল।
কারণ তার মনোযোগ তো আর ছিল না ওই কথাতে। সে তো গভীরভাবে শোকাহত হয়ে ছেলের ওই মৃত্যু শোকটা নিয়ে ভাবতে শুরু করেছিল, যেহেতু ওটা তার মাইন্ডে আবার চলে এসেছিল। তাই সে শুনছে কথা, কিন্তু মনোযোগ সহকারে নয়। তাই সে কি নিয়ে যে রাইট বলছে সেটাও তার কিন্তু মাথাতেই নেই। হি কেম রাউন্ড বাই হিজ ডেস্ক, সে তার ডেস্কের কাছে ঘুরে এলো। ফলোড দ্য সাফলিং ফুটস্টেপ টু দ্য ডোর অ্যান্ড স দ্য ওল্ড ফেলো আউট। তো সে আবার তার ডেস্কের কাছে ঘুরে এলো। ফলোড দ্য সাফলিং ফুটস্টেপ টু দ্য ডোর, সাফলিং মানে হচ্ছে এলোমেলো, এলোমেলো ফুটস্টেপ টু দ্য ডোর, এটা হচ্ছে উডিফিল্ডের ফুটস্টেপ। কারণ তার তো কথা বলা গল্প করা শেষ হয়ে গেছে, সে এবারে উঠে দাঁড়িয়ে দরজার কাছে যাচ্ছিল চলে যাবে বলে। তাই তার ওই এলোমেলো ফুটস্টেপগুলোকে ফলো করে, মানে তাকে একটু এগিয়ে দিতে, কারণ আমরা আমাদের বাড়িতে কেউ গেস্ট এলে তাকে যাওয়ার সময় বা সে যাওয়ার সময় আমরা যেমন তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিই, এখানে বসও ওল্ড মিস্টার উডিফিল্ডকে তার এলোমেলো ফুটস্টেপগুলো ফলো করে তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে এলো। অ্যান্ড শ দ্য ওল্ড ফেলো আউট, এবং শেষমেশ যখন উডিফিল্ড চলে গেল তিনি ওখানেই দাঁড়িয়ে দেখলেন সেই বৃদ্ধ মানুষটি চলে গেল দরজার বাইরে। উডিফিল্ড ওয়াজ গন, উডিফিল্ড চলে গেল। ফর এ লং মোমেন্ট দ্য বস স্টেড, কিছুক্ষণ সময় ধরে বস একদম দাঁড়িয়ে রইলেন স্থির হয়ে। স্টেয়ারিং অ্যাট নাথিং, কোনো কিছুর দিকেই তিনি তাকাচ্ছিলেন না। হোয়াইল দ্য গ্রে হেয়ার্ড অফিস ম্যাসেঞ্জার ওয়াচিং হিম, যখন তাকে গ্রে হেয়ার আমরা বৃদ্ধ বয়সকে মেনশন করি, তো গ্রে হেয়ার অফিস ম্যাসেঞ্জার মানে একজন অফিস ম্যাসেঞ্জার রয়েছে, অফিসের একজন দূত রয়েছে যে কিনা বৃদ্ধ হয়ে আসছে, তাই গ্রে হেয়ার। যখন ওই বৃদ্ধ বয়সী ম্যাসেঞ্জার তাকে দেখছিল, ডজড ইন অ্যান্ড আউট অফ হিজ কাবি হোল লাইক এ ডগ দ্যাট এক্সপেক্টস টু বি টেকেন ফর এ রান। তো ডজড ইন অ্যান্ড আউট, ডজড ইন অ্যান্ড আউট হচ্ছে কেম ইন অ্যান্ড আউট, মানে যাচ্ছিল আসছিল, মানে উকিঝুঁকি মারছিল। অফিস কাবি হোল, কাবি হোল মানে তার ওই রকম আরামদায়ক জায়গাটা থেকে, মানে তার একটা জায়গা রয়েছে বসার আরামদায়ক, সেই জায়গাটা থেকে সে যেন এমনভাবে আসতে যাচ্ছে, উকিঝুঁকি মারছে, লাইক এ ডগ, তাকে দেখে মনে হচ্ছে না একটা কুকুর, দ্যাট এক্সপেক্ট যে কিনা এক্সপেক্ট করছে টু বি টেকেন ফর এ রান, রানের জন্যে তাকে বাইরে নিয়ে যাওয়া হবে। যাদের বাড়িতে কুকুর থাকে, কুকুরগুলোকে একটু ঘুরিয়ে আনা হয় এবং সেই ঘুরতে যাওয়ার আগে তারা যেন চেষ্টা করে কোনো রকমে মালিকের দৃষ্টি আকর্ষণ করার, তার কাছে বারবার যায় আসে, তার দিকে উকিঝুঁকি মারতে থাকে, যেন সে চায় বলতে যে আমাকে একটু নিয়ে চলো বাইরে, একটু ঘুরিয়ে আনো। তো এখানেও সেই অফিস প্যাসেঞ্জারকে যেন সেই ডগের সাথে তুলনা করা হচ্ছে, মানে তার বারবার বসের কেবিনে আসা যাওয়াটা, উকিঝুঁকি মারাটা ঠিক ডগের মতো তুলনা করছে, মানে সেও যেন বলতে চাইছে আপনার কি কিছু লাগবে, কিছু প্রয়োজন, কিছু দেবো, এরকমটা। তো তাই তাকে সেই ডগের সাথে তুলনা করা হয়েছে। বলা হয়েছে উডিফিল্ড চলে গেল, বস কিছুক্ষণের জন্য স্থির হয়ে দাঁড়িয়েছিলেন, কোনো দিকেই তাকাচ্ছিলেন না। এরকমটাই হয়, কারণ তার ভেতরে যে গভীর শোকটা ছিল উডিফিল্ডের কথা, সেটা আবার জাগ্রত হয়ে গেল এবং তিনি আরো মর্মাহত হয়ে গেলেন, বাকরুদ্ধ হয়ে গেলেন। তাই তিনি এক জায়গাতেই স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। এটা আমাদের সাথে হয়, আমরা যখন কোনো গভীর শোকে মর্মাহত হয়ে যাই, আমরা কোনো দিকে না তাকিয়ে একদিকেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকি। আমরা সামনে যা দেখি সেটার দিকে আমাদের চোখটা আছে ঠিকই, কিন্তু মনটা নেই। আমরা ভেতরে ভেতরে সেই দুঃখ যন্ত্রণাটা, সেই জ্বালাটা নিয়ে ভাবতে থাকি গভীর মনোযোগে, বাইরের সবকিছু থেকে আমাদের মনোযোগ সেই সময় উঠে যায়। তো বসের সাথেও ঠিক সেটাই হচ্ছিল। দেন পরে আই উইল সি নো বডি ফর হাফ অ্যান আওয়ার মেসি সেড দ্য বস। তারপরে বস কি বলল মেসিকে, তাহলে দেখো এখানে ওই গ্রে হেয়ার মেসেঞ্জারের নাম উল্লেখ করা হলো, মেসি। তো বস সেই অফিস মেসেঞ্জার মেসিকে বলে দিলেন, আমি ফর হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টার জন্যে কাউকে কিন্তু কারোর সাথে দেখা করব না বা কাউকে দেখতে চাই না, মানে আমার সাথে কাউকে দেখা করতে আধ ঘন্টার জন্য পাঠিও না। এখানে আমরা বুঝতে পারছি বস তার রুমে ফিরে একাকী থাকতে চাইছেন। আন্ডারস্ট্যান্ড, নো বডি অ্যাট অল, বুঝতে পেরেছো, কেউ না, মানে সে যত বড় যত ভিআইপি যে কেউ হোক না কেন, যত গুরুত্বপূর্ণ কাজই থাকুক না কেন, আমার কেবিনে কাউকে পাঠাবে না, আমি আধ ঘন্টার জন্য কারোর সাথে দেখা করতে চাই না। বস বলে দিল অফিস মেসেঞ্জার মেসিকে। ভেরি গুড স্যার, একদমই স্যার, ঠিক আছে একদম, মানে মেসি অফিস মেসেঞ্জাররা বা ক্লার্করা কেরানিরা যেরকম বলে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে, সেও বলল একদম ঠিক আছে স্যার। দ্য ডোর শাট, দ্য ফার্ম হেভি স্টেপস রিক্রস দ্য ব্রাইট কার্পেট, দ্য ফ্যাট বডি প্লাম্প ডাউন ইন দ্য স্প্রিং চেয়ার অ্যান্ড লিভিং ফরওয়ার্ড, দ্য বস কভার্ড হিজ ফেস উইথ হিজ হ্যান্ডস। কি বললো, দ্য ডোর শাট, এরপরে দরজাটা বন্ধ হয়ে গেল, মানে বস তার রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। দ্য ফার্ম হেভি স্টেপস, সেই দৃঢ় ভারী স্টেপগুলো রিক্রস দ্য ব্রাইট কার্পেট,
সেই উজ্জ্বল কার্পেটটার মধ্য দিয়ে যাচ্ছিল। দ্য ফ্যাট বডি প্লাম ডাউন ইন দ্য স্প্রিং চেয়ার, গিয়ে সেই মোটা চেহারাটা কোথায়, প্লাম ডাউন মানে হচ্ছে গিয়ে ধপ করে বসে যাওয়া। তারপরে তিনি ওই উজ্জ্বল কার্পেটটা পেরিয়ে গিয়ে ধপ করে গিয়ে ওই স্প্রিং চেয়ারে, রোলিং চেয়ার যেটা, সেটাতে বসে গেলেন। অ্যান্ড লিনিং ফরওয়ার্ড, লিনিং মানে ঝুঁকে যাওয়া, সামনের দিকে ফরওয়ার্ড, তো সামনের দিকে যেন একটু ঝুঁকে গেলেন। দ্য বস কভার্ড হিজ ফেস উইথ হিজ হ্যান্ড, বস তার মুখটা তার হাতগুলো দিয়ে কভার করে নিলেন। আমরা এরকম করি যখন আমরা খুব টায়ার্ড থাকি, গভীরভাবে শোকাহত থাকি, আমরা দুঃখে, আমরা টায়ার্ডনেসের জন্য আমরা মর্মাহত শোকাহত হয়ে কি করি, মুখটা হাত দিয়ে ঢেকে নেই। তো বসর এখানে ঠিক সেরকমটাই করলেন। হি ওয়ান্টেড, হি ইন্টেন্ডেড, হি হ্যাড অ্যারেঞ্জ টু উইপ, তিনি চাইছিলেন, তিনি ইচ্ছাও প্রকাশ করেছিলেন, হি হ্যাড অ্যারেঞ্জ টু উইপ, এবং তিনি সব কিছুর প্রায় অ্যারেঞ্জমেন্টও করে নিয়েছিলেন যেন তিনি এবারে কাঁদতে যাচ্ছিলেন। It had been a terrible shock to him when old Woodfield sprang that remark upon him about the boy's grave. It had been a terrible shock, এটা তার কাছে একটা মারাত্মক শক, মারাত্মক আঘাত, to him তার কাছে, when old Woodfield যখন ওই বৃদ্ধ Woodfield sprang that remark ওই মন্তব্যটা করে বসলো, upon him তার উপরে, about the boy's grave তার ছেলের সমাধির ব্যাপারে। মানে ওল্ড উডিফিল্ড যখন তার ছেলের সমাধির ব্যাপারে ওই মন্তব্যটা করে বসলো, মানে তার ছেলের সমাধি তার মেয়েরা গিয়ে দেখে এসেছে, এই যে তার ছেলের সমাধির কথাটা মনে করিয়ে দিল, তার ছেলের ওই শোকটা, ওই জ্বালাটা, যন্ত্রণাটা তার মধ্যে আবার জাগিয়ে দিল, এটা তার কাছে সহ্য করাটা খুব মারাত্মক, মানে এটা তার কাছে একটা মারাত্মক শক, যেটা অসহ্যনীয়, যেটার যন্ত্রণা খুবই তার মধ্যে। It was exactly as though the earth had opened and he had seen the boy lying there with Woodfield's girl staring down at him. তো বলছে it was exactly, এটা একদমই as though, যেন the earth had opened, যে পৃথিবীটা মানে মাটিটা যেন ফাঁক হয়ে গিয়েছে, and he had seen the boy lying, এবং সে দেখছে তার ছেলেটা ওইখানে মাটির নিচে সমাধিতে শুয়ে রয়েছে, there ওইখানে, with Woodfield's girl staring down at him, এবং উডিফিল্ডের মেয়েরা দাঁড়িয়ে তাকে দেখছে, ওই সমাধিটা, তার ছেলের সমাধিটা দেখছে। মানে এটা একদমই তার কাছে, তার চোখের সামনে ভাসছে যেন পৃথিবীর মাটিটা ফাঁক হয়ে গিয়েছে এবং তার বয় বা তার ছেলে যেন ওই সমাধিতে শুয়ে আছে এবং উডিফিল্ডের মেয়েরা তার বয়ের দিকে বা তার ছেলের সমাধির দিকে তাকিয়ে রয়েছে। এই দৃশ্যটা তার চোখের সামনে ভাসতে থাকলো, একদমই যেন ঠিক এরকমই সে দেখছে বা ভাবছে চোখের সামনে। ফর ইট ওয়াজ স্ট্রেঞ্জ, কারণ এটা একদমই আশ্চর্যের ছিল, একদমই অবিশ্বাস্যকর ছিল। অল দ্য ওভার 6 years হ্যাড পাসড অ্যাওয়ে, যদিও 6 বছর কেটে গেছে, দ্য বস নেভার থট অফ দ্য বয় except as lying unchanged, unblemished in his uniform, asleep forever. যদিও 6 বছর কেটে গেছে, দ্য বস নেভার থট অফ দ্য বয়, বস তার ছেলের ব্যাপারে কখনো ভাবেননি, except as lying unchanged, শুধুমাত্র ভেবেছেন সে যেন শুয়ে রয়েছে একদম অপরিবর্তনীয়, unblemished, অবিকৃত, মানে একই রকম রয়েছে, কোনো বিকৃতি তার মধ্যে হয়নি, in his uniform, তার ওই ইউনিফর্মটা পরে, asleep forever, যেন চিরদিনের জন্যে ঘুমিয়ে রয়েছে। মানে 6 বছর হয়ে গেছে, বস তার ছেলের বিষয়ে কোনো কিছুই ভাবেননি, এক্সেপ্ট শুধু ভেবেছেন তার ছেলে যেরকম ছিল ঠিক সেরকমই ইউনিফর্ম পরে টোরে অবিকৃত অবস্থায়, অপরিবর্তনীয় অবস্থায় একদম চিরঘুমে শুয়ে রয়েছে, এটাই যেন তিনি সবসময় ভেবেছিলেন। মাই সান, বাছা আমার বা ছেলে আমার, গ্রোয়ান্ট দ্য বস, বস গুঁঙিয়ে উঠল, মানে ভেতর থেকে একটা যন্ত্রণা, সেই যন্ত্রণায় তিনি গুঁঙিয়ে উঠলেন, আমার ছেলে এই বলে। বাট নো টিয়ার্স কেম ইয়েট, কিন্তু চোখ দিয়ে কোনো জল বেরিয়ে এলো না। এরকমই হয় যখন প্রচণ্ড শোকে কেউ মর্মাহত হয়, প্রচণ্ড দুঃখ কষ্ট পায়, তখন কিন্তু তার চোখ দিয়ে জল বেরোয় না। তো বসেরও তাই হলো, তিনি গঙিয়ে উঠলেন ছেলের নাম ধরে বা ছেলে বলে, কিন্তু তার চোখ দিয়ে জল বেরোলো না। কারণ যে যে দুঃখগুলো আমাদের মনে খুব গভীর ছাপ ফেলে, সেই দুঃখগুলোতে আমাদের মনটা কেঁপে ওঠে এবং আমরা সেই ভয়ানক আঘাতটা সহ্য করতে পারি না। কিন্তু দেখা যায় সেই সমস্ত দুঃখ যন্ত্রণাগুলোতে আমাদের চোখ দিয়ে জল বেরোয় না। খুব গভীর দুঃখ হলে মানুষের চোখ দিয়ে কিন্তু জল বেরোয় না। এখানেও সেটাই বলা হয়েছে। তিনি ওই যে জিনিসটা ভাবছিলেন, সেটা ভাবতে ভাবতে তিনি গুঁঙিয়ে উঠলেন এবং বললেন মাই সান, কিন্তু তার চোখে কোনো জল ছিল না। ইন দ্য পাস্ট, in the first few months and even years after the boy's death, he had only to say those words to be overcome by such grief that nothing short of a violent fit of weeping could relieve him. তো বলছে ইন দ্য পাস্ট, অতীতে, ইন দ্য ফার্স্ট ফিউ মান্থস, এবং তার ছেলে মারা যাওয়ার প্রথম কিছু মাস, অ্যান্ড ইভেন ইয়ার্স আফটার দ্য বয়েজ ডেথ, এমনকি ছেলে মারা যাওয়ার কিছু বছর পরেও, হি হ্যাড অনলি টু শেষ, তিনি শুধু একমাত্র বলতেন দোজ ওয়ার্ডস, ওই শব্দগুলো, টু বি ওভারকাম বাই সাচ গ্রিভ, সেই
গ্রিফ, সেই গ্রিফ থেকে ওভারকাম পেতে বা সেই গ্রিফ থেকে নিষ্কৃতি পেতে শুধুমাত্র এই শব্দগুলো বলতেন। মানে মাই সান, মাই বয় এরকম বলে তিনি গুঁগিয়ে উঠতেন। তাহলে তার ছেলের মৃত্যুর কিছুদিন পর বা কিছু মাস বা কিছু বছর পর পর্যন্ত তিনি শুধু ওই শব্দগুলো বলতেন সেই মৃত্যু শোকটা থেকে নিষ্কৃতি পেতে বা তার মধ্যে থেকে সেই শোকটা যাতে যায়, সেই শোকটার দ্বারা তিনি জ্বালা যন্ত্রণাগুলোকে শরীর থেকে বের করতে চাইতেন। তাই তিনি সেই শব্দগুলোই শুধু বলতেন। নাথিং শর্ট অফ এ ভায়োলেন্ট ফিট অফ উইপিং, মানে প্রচুর কান্নাও যেন তার ভেতর থেকে ওই যন্ত্রণাটা বের করতে পারছিল না, কুড রিলিভ হিম, তাকে শান্তি দিতে পারতো না। মানে তিনি যে ওরকম ছেলে বলে যে গুঁড়িয়ে উঠতেন, কাঁদতে শুরু করতেন, এটাই যেন তাকে একমাত্র শান্তি দিত, তার ভেতর থেকে ওই যন্ত্রণাগুলো, কষ্টগুলো বের করে ফেলার। এছাড়া প্রবল কান্না, প্রচুর কান্নাও যেন পারতো না তার ভেতর থেকে ওই জ্বালা যন্ত্রণাটা বের করতে। মানে ছেলের নাম ধরে ওই চিৎকার করাটা ছাড়া প্রবল কান্নাও যেন তার ভেতর থেকে ওই যন্ত্রণাটা বের করে তাকে নিষ্কৃতি বা শান্তি দিতে পারতো না। টাইম হি হ্যাড ডিক্লেয়ার্ড দেন হি হ্যাড টোল্ড এভরিবডি কুড মেক নো ডিফারেন্স। তিনি সবাইকে বললেন, তিনি ডিক্লেয়ার করে দিলেন যে সময় কোনো চেঞ্জ আনতে পারবে না। মানে মানুষ যেমন সময়ে সময়ে কিছুগুলো দুঃখ ভুলে যায়, তার শোকের মাত্রাটাও কমে যায়, তার ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না, তিনি পারছেন না। সময়ের সাথে সাথে তার মধ্যে কোনো চেঞ্জেস আসছে না, তিনি সেম আগের মতোই সেই ভয়ানক দুঃখ যন্ত্রণাতেই তিনি কাতরাচ্ছেন, ছেলের ওই মৃত্যু যন্ত্রণাতে। আদার মেন পারহ্যাপস মাইট রিকভার, অন্যান্য লোকেরা হয়তো নিষ্কৃতি পায় বা এই যে দুঃখটা থেকে রিকভার করতে পারে। মাইট লিভ দেয়ার লস ডাউন, হয়তো তারা যেটা হারিয়ে ফেলেছে সেটার পরে তারা বাঁচতে শেখে বা বাঁচে, বাট নট হি, কিন্তু তিনি সেটা পারছেন না। তাহলে তিনি সবাইকে ডিক্লেয়ার করে দিয়েছেন, বলেছেন যে টাইম কোনো চেঞ্জ আনতে পারছে না। মানে সবাই যে বলে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়, সময়ের সাথে সাথে সবাই পুরনো জিনিসটা ভুলে যাবে, দুঃখ যন্ত্রণা শোক সব কিছুই কমে যাবে, কিন্তু তার ক্ষেত্রে সেটা হচ্ছে না। তার ক্ষেত্রে টাইম কোনো চেঞ্জেস আনতে পারছে না। মানে অতীতেও ছেলে মৃত্যুর পরেও যেমনই শোক ছিল তার মনের মধ্যে, একই জিনিস রয়েছে এত বছর পরেও। অন্যান্য মানুষেরা হয়তো এই সমস্ত জিনিস থেকে রিকভার করতে পারে এবং তাদের হারানোগুলোকে, যেগুলো হারিয়ে ফেলেছে সেগুলোর পরেও তারা বাঁচে, কিন্তু তিনি পারছেন না। হাউ ওয়াজ ইট পসিবল, কিভাবে এটা সম্ভব? হিজ বয় ওয়াজ অ্যান অনলি সান, তার ছেলে একমাত্র পুত্র ছিল তার ওটা। এভার সিন্স হিজ বার্থ দ্য বস হ্যাড ওয়ার্কড অ্যাট বিল্ডিং আপ দিস বিজনেস ফর হিম। তো বলছে তার একমাত্র ছেলে ওটা ছিল এবং তার জন্মের পর থেকে বস কিন্তু প্রচুর কঠোর পরিশ্রম করেছে অ্যাট বিল্ডিং আপ দিস বিজনেস, এই বিজনেসটাকে দাঁড় করানোর জন্য, এই ব্যবসাটাকে দাঁড় করানোর জন্য, ফর হিম, তার জন্য। মানে ছেলের জন্য একটা ব্যবসা, একটা বেশ দাঁড় করানো, সেট আপ করা বিজনেস রেখে যাবেন, তাই তিনি কিন্তু তার জন্মের পর থেকেই প্রচুর পরিশ্রম করেছেন। ইট হ্যাড নো আদার মিনিং ইফ ইট ওয়াজ নট ফর দ্য বয়, এটার কোনো মানেই হবে না যদি এটা না ছেলের জন্য হয়। তাহলে যে ব্যবসাটা তিনি তিল তিল করে পরিশ্রম করে দাঁড় করেছেন ছেলের জন্য, সেই ছেলেই যদি না থাকে তাহলে সেই ব্যবসাটার আর মানেই কি থাকলো? লাইফ ইটসেলফ হ্যাড কাম টু হ্যাভ নো আদার মিনিং, এবং জীবনেরও কোনো মানে থাকলো না। মানে যে ব্যবসাটা তিনি এত স্বপ্ন দেখেছেন, তারপরে তার ছেলের জন্য একটা সুন্দর ব্যবসা তৈরি করে দিয়ে যাবেন যাতে ফিউচারে সে সেই ব্যবসাটা সামলায়, সেই ছেলেই যদি না থাকলো তাহলে ওই ব্যবসাটারই আর কি মানে হলো? এবং সেই ছেলেই যদি না থাকলো, সেই ব্যবসায়ী যদি না থাকলো, তাহলে তার জীবনের আর কি মূল্য থাকলো যদি তার প্রিয় ছেলেই চলে গেল? তাই বলেছে লাইফ ইটসেলফ হ্যাড কাম টু হ্যাভ নো আদার মিনিং, তার জীবনেরও আর কোনো মানে রইল না, তার বেঁচে থাকারও কোনো মানে রইল না। হাউ অন আর্থ কুড হি হ্যাভ স্লেভড, ডিনাইড হিমসেলফ, কেপ্ট গোয়িং অল দোজ ইয়ার্স উইদাউট দ্য প্রমিস ফর এভার বিফোর হিম অফ দ্য বয় স্টেপিং ইনটু হিজ শুজ অ্যান্ড ক্যারিং অন হোয়ার হি লেফট অফ। কি বলেছে? হাউ অন আর্থ কুড হি হ্যাভ স্লেভড, এই পৃথিবীতে তিনি কিভাবে স্লেভড, কিভাবে কঠোর পরিশ্রম করেছেন। ডিনাইড হিমসেলফ, নিজেকেই প্রত্যাখ্যান, অগ্রাহ্য করে দিয়েছেন, নিজের দিকে তাকাননি, সুখ স্বাচ্ছন্দ্যের দিকে তাকাননি, শুধু পরিশ্রমই করে গিয়েছেন। স্লেভড, পরিশ্রমী করে গিয়েছেন, দাসত্ব বৃত্তি, মানে দাসরা যেরকম খাটে প্রচুর খেটেছেন, নিজেকে অমান্য করে দিয়েছেন, অগ্রাহ্য করে দিয়েছেন, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবেননি, ক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। kept going all those years, ওই বছরগুলিতে, জীবনের ওই বছরগুলিতে, without the promise for ever before him, without the promise for ever before him of the boy stepping into his shoes। দেখো, stepping into his shoes মানে তার জুতোতে পা গলানো। এখানে বলতে চেয়েছে যে পৃথিবীতে বাবা মারা চায় তাদের ছেলে মেয়েরা তাদের দেখানো পথ অনুসরণ করে প্রতিষ্ঠিত হোক। তো এখানে সেটাই বলা হয়েছে যে তার ছেলেও যেন তার দেখানো পথে চলবে, পায়ের স্টেপ ফেলবে, মানে তার দেখানো
পথ অনুসরণ করেই চলবে। মানে তিনি যে ব্যবসাটা তার জন্য দাঁড় করে দিয়ে যাচ্ছেন সেই ব্যবসার হালটাই তার ছেলে ধরবে, তাই বলা হয়েছে স্টেপিং ইনটু হিজ শুজ, যে তিনি তার ছেলের জন্যে যে বিজনেসটা দাঁড় করে দিয়ে যাচ্ছেন সেই ছেলেও যেন ভবিষ্যতে সেই বিজনেসটাতে তার দেখানো পথ অনুসরণ করেই হাঁটবে। অ্যান্ড ক্যারিং অন হোয়ার হি লেফট অফ, এবং তিনি যেখানে সেটা ছাড়বেন ছেলে সেখান থেকে সেটা ধরবে। কারণ প্রত্যেক প্যারেন্টসরাই এটা চায় তার বাচ্চারা, তার ছেলেমেয়েরা তার দেখানো পথ অনুসরণ করে তারপরে ওই জিনিসটার হাল ধরুক এবং বড় হোক। তাই এখানে বসও যেন ঠিক একই রকম স্বপ্ন দেখে ব্যবসাটা দাঁড় করেছেন, নিজের দিকে কোনো তাকাননি, কঠোর অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন এবং ছেলের জন্যে, যাতে করে ছেলে ভবিষ্যতে এই বিজনেসটার হাল ধরতে পারে, তার দেখানো পথে স্টেপিং ইনটু হিজ শুজ, তার দেখানো পথে এগিয়ে যেতে পারে, তিনি যেখানে ছাড়বেন সেখান থেকে সে সেটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যায় যেন। And that promise had been so near being fulfilled, এবং সেই প্রমিসটা, যেই প্রমিসটা তিনি করেছিলেন যে ছেলের জন্য একটা বিজনেস সেট আপ করে দিয়ে যাবেন, ছেলে তার দেখানো পথ অনুসরণ করে সেই বিজনেসের হাল ধরবে তারপরে এবং সেটাকে এগিয়ে নিয়ে যাবে, সেই প্রমিসটা প্রায় কমপ্লিটই হয়ে আসছিল, প্রায় ফুলফিল হয়ে আসছিল, কারণ তিনি প্রায় দাঁড় করে ফেলেছিলেন বিজনেসটা ছেলের জন্যে। এরপরে ছেলে শুধু এসে যোগদান করার অপেক্ষা ছিল। The boy had been in the office learning the ropes for a year before the war. তাহলে বলেছে যে তিনি তার প্রমিসটা প্রায়, তার ওই প্রতিজ্ঞাটা প্রায় ফুলফিল করে এনেছিলেন। The boy had been in the office, ছেলে তার সাথে অফিসেও আসতো। লার্নিং দ্য রোপস ফর ইয়ার্স, রোপস ফর ইয়ার মানে হাতে ধরে শেখানো, মানে তার বাবা বস ছেলেকে প্রত্যেকটা জিনিস হাতে ধরে ধরে শিখিয়ে দিতেন যে এইটা করো, এটার পরে এইটা করবে, ব্যবসাতে এরকম করতে হয়। তো তার সাথে তার ছেলে অফিসে আসতো, তিনি ছেলেকে হাতে ধরে শেখাতেন বিফোর দ্য ওয়ার, যুদ্ধের ঠিক আগে, মানে যুদ্ধে ছেলে যাওয়ার আগে সে বাবার সাথে অফিসে আসতো এবং বাবা তাকে ধরে ধরে সমস্ত কাজ শেখাতো। এভরি মর্নিং দে হ্যাড স্টার্টেড অফ টুগেদার, প্রত্যেক দিন সকালে তারা একসাথে বেরোতো বা একসাথে যাত্রা করতো অফিসের দিকে। দে হ্যাড কাম ব্যাক বাই দ্য সেম ট্রেন, এবং তারা বাড়ি ফিরতো একই ট্রেনে। তাহলে প্রত্যেক দিন কিন্তু বাবা ছেলের সাথেই আসতো অফিসে এবং সেম ট্রেনে তারা ফিরতো একসাথে। অ্যান্ড হোয়াট কংগ্রাচুলেশনস হি হ্যাড রিসিভড অ্যাজ দ্য বয়েজ ফাদার, এবং এই ধরনের একটা ছেলের বাবা হিসেবে তিনি অনেক অভিনন্দন কুড়িয়েছেন বা রিসিভ করেছেন। অবশ্যই তার ছেলে এত সুন্দর, সব কিছুতে ভালো, তাই তিনি বলছেন যে এইরকম একটা ছেলের বাবা হিসেবে তিনি অনেক কিন্তু অভিনন্দন পেয়েছেন। নো ওয়ান্ডার, এতে আশ্চর্যের কিছু নেই। হি হ্যাড টেকেন টু ইট মার্ভেলাসলি, তিনি বিস্ময় ভরে এটা পাওয়ারই যোগ্য। অবশ্যই তার ছেলে এত ভালো, এতে আশ্চর্যের কিছু নেই, তিনি তো এটা পেতেনই। অ্যাজ টু হিজ পপুলারিটি উইথ দ্য স্টাফ, এভরি ম্যান জ্যাক অফ দেম ডাউন টু ওল্ড মেসি কুডন্ট মেক এনাফ অফ দ্য বয়। কি বলেছে? অ্যাজ টু হিজ পপুলারিটি উইথ দ্য স্টাফ, মানে তিনি, মানে ওই ছেলে, বসের ছেলে অফিসে এতটাই জনপ্রিয় ছিলেন স্টাফেদের মধ্যে। এভরি ম্যান জ্যাক অফ দেম ডাউন টু ওল্ড মেসি কুডন্ট মেক এনাফ অফ দ্য বয়। বলেছে অফিসের মধ্যে প্রত্যেকে, মানে এখানে বলেছে প্রত্যেকে, অফিসের মধ্যে যারা থাকতো প্রত্যেকে, এভরি ম্যান জ্যাক অফ দেম মানে তাদের মধ্যে সব থেকে বেশি যে, সর্বোৎকৃষ্ট যে, সেও, মানে দলের সব থেকে ভালো লোকটিও, ডাউন টু ওল্ড মেসি, এবং সব থেকে নিম্ন মানে ওই ক্লার্ক বা কেরানি মেসিও পর্যন্ত কুডন্ট মেক এনাফ অফ দ্য বয়, তার ছেলের প্রশংসা না করে পারতো না বা তার ছেলে কথা না বলে পারতো না। মানে অফিসের সবার মধ্যে তার ছেলে বেশ জনপ্রিয় ছিল, সবাই খুব ভালোবাসতো, সে সবাইকেই সম্মান দিয়ে চলতো, সে সবাইয়ের সাথেই সুন্দর সম্পর্ক বজায় রাখতো, এটাই বলা হয়েছে। অ্যান্ড হি ওয়াজন্ট দ্য লিস্ট স্পয়েল, এবং তার মধ্যে কোনো খারাপ গুণ ছিল না। নো হি ওয়াজ জাস্ট হিজ ব্রাইট ন্যাচারাল সেলফ, না একদমই ছিল না। নো না, হি ওয়াজ জাস্ট হিজ ব্রাইট ন্যাচারাল সেলফ, সে একদমই তার সত্তা ছিল উজ্জ্বল স্বাভাবিক, একদমই কোনো খারাপ গুণ তার মধ্যে ছিল না, সে প্রকৃতই স্বাভাবিক উজ্জ্বল ছেলে ছিল। উইথ দ্য রাইট ওয়ার্ড ফর এভরিবডি, সে সবাইকে সম্মান দিয়ে চলতো, কার সাথে কিভাবে কথা বলতে হবে, কাকে কোন কথা বলতে হবে, এটা তার মধ্যে যথেষ্ট পরিমাণে জ্ঞান ছিল। উইথ দ্যাট বয়েজ লুক, ওই রকম একটা ছেলে ছেলে লুক, মানে ছেলেদের যেরকম লুক হয়, উইথ দ্যাট বয়েজ লুক অ্যান্ড হিজ হ্যাবিট অফ সেইং সিম্পলি স্প্লেন্ডিড, মানে তার ওই লুকটা যেমন একটা ছেলে ছেলে ভাব, ওই লুকটা এবং তার ওই কথা বলাটার হ্যাবিট, কোন কথাটা, যে সব কথায় সে প্রায় বলতো সিম্পলি স্প্লেন্ডিড, চমৎকার, এই যে একটা কথা বলতো এটা, এবং তার লুকটায় সে সবার সাথে, মানে অফিসে কার সাথে কিভাবে কথা বলতে হবে, কাকে কোন কথাটা বলা উপযুক্ত কোনটা নয়, এই জ্ঞানটুকু
তার মধ্যে যথেষ্ট ছিল। বাট অল দ্যাট ওয়াজ ওভার অ্যান্ড ডান উইথ অ্যাজ দো ইট নেভার হ্যাড বিন। কিন্তু এই সব কিছুই শেষ হয়ে গেল এমনভাবে যেন কোনোদিনও এটা ছিল না। এই সব কিছু মানে এই যে বাবা ছেলের একটা সুন্দর সম্পর্ক, বাবা ছেলেকে হাতে ধরে ব্যবসাটা শেখাচ্ছে, বাবা ছেলের জন্য এত সুন্দর একটা ব্যবসা দাঁড় করেছে অক্লান্ত পরিশ্রম করে, এবং ছেলেকে সেটা হাল ধরাতে শুরু করেই দিয়েছে প্রায়। এই যে সব কিছু একটা সাজানো বাগানের মতো, এই সব কিছু যেন হঠাৎ করেই নিমেষেই শেষ হয়ে গেল। এবং এটা এমনভাবে শেষ হয়ে গেল যেন মনে হলো ছিলই না এরকম কোনো কিছু কখনো। দ্য ডে হ্যাড কাম হোয়েন মেসি হ্যাড হ্যান্ডেড হিম দ্য টেলিগ্রাম। হিম বলতে এখানে বসের কথা বলা হয়েছে। ওই দিনটা এলো যখন মেসি এসে বসকে কি করলো, একটা টেলিগ্রাম দিল তার হাতে। দ্যাট ব্রট দ্য হোল প্লেস ক্র্যাশিং অ্যাবাউট হিজ হেড। যে টেলিগ্রামটা কিনা তার মাথায় বাজ ভেঙে ফেললো। হোল প্লেস ক্র্যাশিং অ্যাবাউট হিজ হেড মানে মাথায় বাজ ভেঙে পড়া, মাথায় পৃথিবী ভেঙে পড়া। তো যে খবরটা পেয়ে তার মাথায় পুরো পৃথিবী ভেঙে পড়লো, পুরো আকাশ ভেঙে পড়লো। ডিপলি রিগ্রেট, কি লেখা ছিল টেলিগ্রামে? ডিপলি রিগ্রেট টু ইনফর্ম ইউ, খুব দুঃখের সাথে আপনাকে জানাচ্ছি ড্যাশ ড্যাশ ড্যাশ, মানে এরপরে লেখা ছিল বাকি দুঃসংবাদটুকু। অ্যান্ড হি হ্যাড লেফট দ্য অফিস আ ব্রোকেন ম্যান উইথ হিজ লাইফ ইন রুইন্স। এবং তিনি অফিস ছাড়লেন সেদিন একটা ব্রোকেন, ভঙ্গুর একটা মানুষের মতো, একদম শেষ হয়ে যাওয়া বিধ্বস্ত একটা মানুষের মতো। উইথ হিজ লাইফ ইন রুইন্স, তার জীবনটা যেন পুরো তছনছ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। অবশ্যই যে কোনো বাবা তার ছেলের মৃত্যুর খবর পেলে, যে বাবা তার একমাত্র ছেলেকে হারায়, সেই বুঝবে এই জ্বালা যন্ত্রণাটা, এবং সেই বুঝবে ছেলের মৃত্যু শোকের সংবাদটা কতটা দুর্বিষহ। তাই তার অবস্থা এতটাই বিধ্বস্ত ছিল যে সে একদম একটা ব্রোকেন ম্যানের মতো সেদিন, তার যেন জীবন পুরো শেষ হয়ে গিয়েছে, জীবনটা যেন পুরো তছনছ হয়ে গেছে, এমনভাবে তিনি সেদিন অফিস থেকে চলে গেলেন। 6 years ago, 6 years, how quickly time passed. 6 বছর আগে, 6 বছর মানে একটা লম্বা টাইম পিরিয়ডের কথা বলা হয়েছে। how quickly time passed, কি দ্রুতই সময় চলে যায়। it might have happened yesterday, এটা যেন মনে হচ্ছে গতকালেরই ব্যাপার। the boss took his hand from his face, he was puzzled. বস কি করলো, তার ফেস থেকে তার হাতগুলোকে সরালো। মানে দেখো উডিফিল্ড চলে যাওয়ার পরে যে আমরা দেখেছিলাম বস তার নিজের রুমে ঢুকে চেয়ারের উপরে বসে তার হাতগুলো দিয়ে মুখটা ঢেকে নিয়েছিল। এতক্ষণ ধরে তো তিনি ছেলের ওই মৃত্যু শোকটায় জর্জরিত হয়েছিলেন, কিভাবে ছেলে মারা গিয়েছিল সেই দিনটার কথা মনে করে তার মধ্যে গভীর যন্ত্রণা কাজ করছিল। তাই এবারে তিনি ভাবলেন যে 6 বছর চলে গেছে, কি তাড়াতাড়ি সময়টা চলে যায়, যেন কালকেরই ঘটনা। এরকমটা ভেবে তিনি তার মুখ থেকে হাতগুলো সরালেন। হি ওয়াজ পাজলড, তিনি একদম হতবম্ব হয়েছিলেন। পাজলড মানে হতবম্ব হয়ে যাওয়া। সামথিং সিম টু বি রং উইথ হিম, কিছু একটা তার সাথে যেন কিছু একটা উদ্ভট বা কিছু একটা ভুল হতে যাচ্ছে, মানে কিছু একটা অন্যরকম যেন তার সাথে হতে যাচ্ছে। তিনি তো এরকমটা আগে ভাবতেন না, মানে তিনি ছেলের এই মৃত্যু শোকটা তো ভুলে থাকতে চাইতেন, এই চিন্তাগুলো তার মাথায় আনতে চাইতেন না। তাহলে এই চিন্তাগুলো এখন তার মাথায় আসছে কেন, এই যন্ত্রণাটা তার ফিল হচ্ছে কেন, যেটা তিনি করতে চাইতেন না। তার যেন মনে হচ্ছে কিছু একটা ভুল হতে যাচ্ছে তার সাথে। হি ওয়াজন্ট ফিলিং অ্যাজ হি ওয়ান্টেড টু ফিল, তিনি সেটা ফিল করছেন না যেটা তিনি ফিল করতে চাইছেন। মানে এখন যেটা ফিল করছেন সেটা তিনি ফিল করতে চান না, তিনি যেরকমটা নিজে ফিল করতে চান সেরকমটা হচ্ছে না। হি ডিসাইডেড টু গেট আপ অ্যান্ড হ্যাভ আ লুক অ্যাট দ্য বয়েজ ফটোগ্রাফ, তিনি উঠে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন এবং তার ছেলের ফটোগ্রাফটার দিকে একবার তাকালেন। বাট ইট ওয়াজন্ট এ ফেভারিট ফটোগ্রাফ অফ হিজ, কিন্তু এটা তার ফেভারিট ফটোগ্রাফ নয়। মানে তার ছেলের যতগুলো ফটো আছে তার মধ্যে এটা সেই ফটোগ্রাফ নয় যেটা তার ফেভারিট, এটা তার ফেভারিট ফটো নয়। দ্য এক্সপ্রেশন ওয়াজ আনন্যাচারাল, কারণ কি, কারণ এই ফটোতে তার ছেলের যে এক্সপ্রেশন রয়েছে সেটা অস্বাভাবিক। ইট ওয়াজ কোল্ড, কোল্ড মানে এখানে একদম প্রাণহীন, নিরস টাইপের। ইভেন স্টার্ন লুকিং, এবং এই ছবিটাতে তার ছেলেকে একদম প্রাণহীন দেখাচ্ছে। ইভেন স্টার্ন লুকিং, খুব কঠোর দেখাচ্ছে, কিন্তু বাস্তবে তার ছেলে এরকম ছিল না। দ্য বয় হ্যাড নেভার লুক লাইক দ্যাট, কিন্তু ছেলেটা এরকম কখনোই ছিল না। মানে তার ছেলে কিন্তু খুব প্রাণোজ্জ্বল হাসি খুশি টাইপের ছিল, কিন্তু এই ফটোটাতে তাকে পুরো প্রাণহীন দেখাচ্ছে, কঠোর দেখাচ্ছে, এরকম কিন্তু তার ছেলে ছিল না। দ্য বয় হ্যাড নেভার লুক লাইক দ্যাট। অ্যাট দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে দ্য বস নোটিস দ্যাট আ ফ্লাই হ্যাড ফলেন ইনটু হিজ বড ইন পট। দেখো এবারে কিন্তু সেই ফ্লাই যার নামে এই গল্পের নামকরণ, সেই ফ্লাইয়ের এন্ট্রি হচ্ছে গল্পে। অ্যাট দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তে দ্য বস নোটিস, বস দেখলেন, দ্যাট আ ফ্লাই, যে একটি মাছি, হ্যাড ফলেন ইনটু হিজ ব্রড ইঙ্ক পট, তার ওই বড় চওড়া
দোয়াতে একটা মাছি এসে পড়েছে। and was trying feebly but desperately to clamber out again, এবং সেই মাছিটি চেষ্টা করছে, ট্রাইং ফিবলি, ফিবলি মানে খুব ক্ষীণভাবে, দুর্বলভাবে, বাট ডেসপারেটলি, কিন্তু ডেসপারেটলি, একদম নিরুপায় হয়ে, টু ক্ল্যাম্বার আউট এগেন, এটা থেকে বেরিয়ে আসতে। মানে ওই দোয়াতে মাছিটি পড়ে গেছে এবং সে চেষ্টা করছে খুব দুর্বলভাবে, কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করছে সেটা থেকে বেরিয়ে আসতে। হেল্প হেল্প সেড দোজ স্ট্রাগলিং লেগস, এবং তার ওই স্ট্রাগলিং লেগসগুলো, মানে যেই লেগসগুলো চেষ্টা করছে ওই কালি থেকে উঠে যেন সে কোনো মতে ওই দোয়ার থেকে বেরোতে পারে, তার ওই স্ট্রাগলিং লেগসগুলো যেন বলতে চাইছে হেল্প হেল্প, সাহায্য সাহায্য। বাট the sides of the ink pot were wet and slippery, কিন্তু ওই কালির দোয়াতের যে সাইডগুলো মানে ওয়ালগুলো, দোয়াতের যে চারপাশটা, সেটা ছিল ভেজা অ্যান্ড স্লিপারি, তাই ওটা স্লিপারি ছিল, পিচ্ছিল হয়েছিল, তাই সে পারছিল না, তার খুব অসুবিধে হচ্ছিল। ইট ফেল ব্যাক এগেইন অ্যান্ড বিগান টু সুইম, তাই সে উঠার চেষ্টা করছিল কিন্তু আবার পড়ে যাচ্ছিল, যেহেতু ওই সাইডগুলো ভেজা ছিল এবং পিচ্ছিল ছিল, তাই সে আবার পড়ে যাচ্ছিল অ্যান্ড বিগান টু সুইম, এবং পড়ে গিয়ে কোথায় পড়ছিল? কালিটার উপরে, এবং কালিটায় পড়ে গিয়ে সে সাঁতরাচ্ছিল যেন। দ্য বস টুক আপ আ পেন, বস একটা পেন নিলেন, পিকড দ্য ফ্লাই আউট অফ দ্য ইঙ্ক, তিনি মাছিটাকে ওই কালি থেকে বের করলেন, মানে পেনটা ডুবিয়ে মাছিটা যাতে কোনো মতে ওই কালি থেকে উঠে আসতে পারে পেনের সাহায্যে, তিনি সেটাই করলেন। অ্যান্ড শুক ইট অন টু আ পিস অফ ব্লটিং পেপার, এবং পেনটাকে দোয়ার থেকে বের করে এনে কোথায় ঝাঁকালেন? একটা ব্লটিং পেপার। ব্লটিং পেপার মানে আমরা জানি কালি বা ভেজা টাইপের জিনিস, ওয়াটার টাইপের জিনিস শুষে নেয় যে পেপার, তো সেই ব্লটিং পেপারের ওপরে এনে, একটা পিস ব্লটিং পেপারের ওপরে এনে তিনি পেনটাকে ঝাঁকালেন যাতে করে মাছিটা ওই ব্লটিং পেপারের উপরে পড়ে যায় এবং তার গায়ের যে কালিগুলো সেটা ব্লটিং পেপার টেনে নেয়। ফর আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড, কিছু মুহূর্তের জন্য, ইট লে স্টিল, এটা একদম স্থির হয়ে রইল, মানে স্থির হয়ে মাছিটা চুপচাপ যেন ব্লটিং পেপারের উপরে শুয়ে রইল। অন দ্য ডার্ক প্যাচ দ্যাট ওজড রাউন্ড ইট, অন দ্য ডার্ক প্যাচ মানে সেই অন্ধকার, মানে সেই ঘন কালো দাগটার, দ্যাট ওজড রাউন্ড ইট, ওজড মানে হচ্ছে নিঃসৃত হওয়া, মানে ওই যে কালি থেকে তাকে তুলে আনা হয়েছিল, কালির কিছু ড্রপ তো তার গায়ে লেগেছিল, সেগুলো ব্লটিং পেপারের ওপরে ওই ড্রপগুলো পড়ছিল, ফলে কি হচ্ছিল, তার চারপাশটা একটা ডার্ক প্যাচ পড়ছিল, একটা ঘন কালো দাগ পড়ে যাচ্ছিল। তো সেই তাকে ঘিরে যে ঘন কালো দাগটা ছিল, কালির যে ঘন কালো দাগটা ছিল, সেটার উপরে সে কিছুক্ষণ যেন চুপ হয়ে স্থির হয়ে থাকলো। দেন দ্য ফ্রন্ট লেগস ওয়েভড, তারপরে দেখা গেল তার সামনের পাগুলো ওয়েভড, মুভ করছে। টুক হোল্ড, কিছুকে আঁকড়ে ধরার চেষ্টা করছে, টুক হোল্ড, কিছু আঁকড়ে ধরলো। অ্যান্ড পুলিং ইট স্মল শর্টেন বডি আপ, ইট বিগান দ্য ইমেন্স টাস্ক অফ ক্লিনিং দ্য ইঙ্ক ফ্রম ইটস উইংস। তো কি বলেছে? দ্য ফ্রন্ট লেগস ওয়েভ, তারপরে কিছুক্ষণ পরে তার সামনের পাগুলো একটু মুভ করলো। টুক হোল্ড, কিছুকে আঁকড়ে ধরলো। অ্যান্ড পুলিং ইট স্মল, এবং সে কি করলো তারপরে? তার ছোট্ট স্মল শর্টেন, শর্টেন মানে সম্পূর্ণ ভিজে যাওয়া একদম, বডি আপ, তাহলে সম্পূর্ণ ভিজে যাওয়া বডিটাকে সে কিছুটা তুলে ধরলো। ইট বিগান ইমেন্স টাস্ক, এবং শুরু করলো সেই ইমেন্স, ইমেন্স মানে হচ্ছে বিশাল, হিউজ, তাহলে একটা বিশাল কাজ সে শুরু করেছিল। কি বিশাল কাজটি? ক্লিনিং দ্য ইঙ্ক, সেই কালিগুলো পরিষ্কার করা, ফ্রম ইটস উইংস, তার ডানা থেকে, মানে সে তো কালিতে পড়ে গিয়েছিল, যখন তাকে তুলে বস পেনের সাহায্যে ব্লটিং পেপারের ওপরে রাখলো, কিছুক্ষণের জন্য সে একদম স্থির হয়েছিল এবং সেই যে ডার্ক প্যাচটা তার চারিদিকে ছিল সেটার উপরে সে স্থির হয়েছিল। তারপরে সে আস্তে আস্তে করে তার সামনের পাগুলোকে একটু মুভ করলো, যেন কিছুকে আঁকড়ে ধরলো, তারপরে তার ওই ছোট পাগুলো দিয়ে তার ওই ভেজা বডিটাকে কিছুটা ওপরের দিকে যেন তুলে ধরলো এবং শুরু করলো সেই হিউজ টাস্কটা। কোন টাস্কটা? তার ডানায় যে কালিগুলো লেগে আছে সেগুলো পরিষ্কার করার, নইলে তো সে উড়তে পারবেন। ওভার অ্যান্ড আন্ডার ওয়েন্ট আ লেগ অ্যালং আ উইং অ্যাজ দ্য স্টোন গোজ ওভার অ্যান্ড আন্ডার দ্য স্কাই। তো বলছে ওভার অ্যান্ড আন্ডার, ওপরে এবং নিচে, ওপরে এবং নিচে, ওয়েন্ট আ লেগ, পা অ্যালং আ উইং, তাহলে সে নিজের পাটি দিয়ে তার পাটাকে একবার ডানাটার ওপরে একবার ডানাটার নিচে দিল, এইভাবে করে সে ডানাটাকে শুকোনোর চেষ্টা করলো। কারণ এইভাবে পাটাকে একবার ডানার ওপরে একবার নিচে নিয়ে গেলে যে হাওয়া বা কম্পনটা হবে তার ফলে তার ডানায় লেগে থাকা কালিগুলো শুকে যাবে। ঠিক যেমন অ্যাজ দ্য স্টোন গোজ ওভার অ্যান্ড আন্ডার দ্য স্কাই, ঠিক যেভাবে করে একটা কাছ থেকে পাথরের ওপরে এবং নিচে নিয়ে যাওয়া হয়। দেন দেয়ার ওয়াজ এ পজ, তারপরে একটা বিরতি ছিল। হোয়াইল দ্য ফ্লাই, যখন ফ্লাইটি সিমিং টু স্ট্যান্ড অন দ্য টিপস অফ ইট টোজ, যেন তার পায়ের পাতার উপরে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করলো। সিমিং মানে যেন মনে হলো সে তার
পায়ের পাতার উপরে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। ট্রাইজ টু এক্সপ্যান্ড ফার্স্ট ওয়ান উইং অ্যান্ড দেন দ্য আদার, এবং চেষ্টা করছে প্রথমে তার একটা ডানাকে প্রসারিত করার, এক্সপ্যান্ড করার, মানে সে বাজিয়ে দেখে নিচ্ছে যে এতক্ষণ ধরে সে ডানা থেকে যে কালিটা পরিষ্কার করলো, ডানাটাকে যে শোকালো, এবারে ডানাটা ঠিকঠাক কাজ করছে তো, তাই সে প্রথমে একটা ডানাকে মেলে ধরলো, অ্যান্ড দেন দ্য আদার, তারপরে আরেকটা ডানা, মানে সে যেন পরখ করে নিচ্ছে যে কাজটা করলো, এই যে জীবনটা ফিরে পেলো, সে যে কাজটা শেষ করলো সেটা ঠিকঠাক হয়েছে তো। ইট সাকসিডেড অ্যাট লাস্ট, শেষমেশ সে সফল হলো। অ্যান্ড সিটিং ডাউন, তারপরে সে বসলো। ইট বিগান লাইক এ মাইনুয়েট ক্যাট, যেন বেড়ালের মতো। বেড়ালকে আমরা দেখি অনেক সময় তার সামনের পাগুলো দিয়ে মুখের চারপাশে ঘুরিয়ে যেন মুখটা পরিষ্কার করে, মুখে লেগে থাকা কিছুকে পরিষ্কার করে। মাছিটাও ঠিক সেরকম, তার ডানাগুলো শুকিয়ে নেওয়ার পরে সে কিছুটা স্থির হয়ে বসলো, যেন তার কাজ কমপ্লিট হয়েছে। তারপরে সে তার সামনের ওই পাগুলো দিয়ে তার মুখের চারদিকে ঘোরালো, তার ফেসের চারিদিকে ঘোরালো, যেন মুখটাও পরিষ্কার করে নিচ্ছিল। টু ক্লিন ইটস ফেস, তার মুখটা পরিষ্কার করার জন্য। তাহলে সে যখন ডানাগুলো শুকিয়ে ফেললো, শেষমেশ সে বসে গেল এবং ক্যাটের মতো সে তার মুখটা পরিষ্কার করে নিল পাগুলো দিয়ে, মানে পাগুলো দিয়ে মুখের চারপাশটায় ঘোরালো এবং যেন মুখটা পরিষ্কার করে নিচ্ছিল। নাও ওয়ান কুড ইমাজিন দ্যাট দ্য লিটল ফ্রন্ট লেগ রাবড এগেনস্ট ইচ আদার লাইটলি জয়ফুললি। নাও ওয়ান কুড ইমাজিন দ্যাট দ্য লিটল ফ্রন্ট লেগস, যে মাছির ওই ছোট্ট সামনের পাগুলো, রাবড এগেনস্ট ইচ আদার, একে অপরের সঙ্গে পাগুলোকে সে ঘষছে, লাইটলি আলতোভাবে, হালকাভাবে, অ্যান্ড জয়ফুললি খুব উৎসাহ, খুব আনন্দের সাথে। তাহলে এখন যে কেউ ইমাজিন করতে পারবে যে সে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছে, মানে তার জীবনটা যে পুরো বিপন্ন হয়ে যাচ্ছিল দোয়াতে পড়ে, উঠে সে মোটামুটি এই জীবন যুদ্ধে, সংঘর্ষে, স্ট্রাগল করে মোটামুটি নিজের লাইফকে সেভ করে নিয়েছে এবং এখন সে যেন রেডি হচ্ছে ওড়ার জন্য। তাই সে তার সামনের পাগুলোকে রাব, একে অপরের সাথে ঘষছে, লাইটলি অ্যান্ড জয়ফুললি। দ্য হরিবল ডেঞ্জার ওয়াজ ওভার, সেই মারাত্মক বিপদটা কেটে গিয়েছে, মানে তার জীবনটা তো প্রায় চলেই যাচ্ছিল কালির দোয়াতে পড়ে, কিন্তু শেষমেশ সে সংঘর্ষ করে এই জীবনযাত্রায় সে বেঁচে গেল। তাই বলছে হরিবল ডেঞ্জার ওয়াজ ওভার, এই বিপদটা তার কেটে গেল। ইট হ্যাড এসকেপড, সে এটা থেকে উদ্ধার হয়ে গেল। ইট ওয়াজ রেডি ফর লাইফ এগেন, এবং সে আবার জীবনের জন্য প্রস্তুত এখন। মানে সে যে মারা গেল না, সে যে সংঘর্ষ করে, সে যে স্ট্রাগল করে বেঁচে গেল, তাই বলা হয়েছে ইট ওয়াজ রেডি ফর লাইফ এগেন, জীবনের জন্য সে আবারও প্রস্তুত, যে সে তার জীবনটা বাঁচিয়ে ফেললো সংঘর্ষ করে। বাট জাস্ট দেন দ্য বস হ্যাড অ্যান আইডিয়া, কিন্তু সেই মুহূর্তে বসের মাথায় একটা আইডিয়া এলো। হি প্লাঙ্কড হিজ পেন ব্যাক ইনটু দ্য ইঙ্ক, তিনি তার পেনটিকে আবারও সেই কালিতে ডোবালেন। লিন্ড হিজ থিক রিস্ট অন দ্য ব্লটিং পেপার, লিন্ড ঝুঁকে পড়া, হিজ থিক রিস্ট তার ওই মোটা রিস্টটা কিছুটা ঝুঁকিয়ে দিলেন, অন দ্য ব্লটিং পেপার, সেই ব্লটিং পেপারের ওপরে। অ্যান্ড অ্যাজ দ্য ফ্লাই ট্রাইড ইটস উইংস ডাউন কেম আ গ্রেট হেভি ব্লট, এবং যেই মুহূর্তে সেই মাছিটি চেষ্টা করেছিল ইটস উইং, তার ওই ডানাগুলো ঝাপটে উড়ে চলে যাওয়ার, ডাউন কেম আ গ্রেট হেভি ব্লট, ঠিক সেই মুহূর্তে তার ওপরে, মানে নিচের দিকে একটা বড় কালির বিন্দু এসে পড়লো, মানে তার উপরে সেই মুহূর্তে একটা বড় কালির বিন্দু এসে পড়লো। হোয়াট উড ইট মেক অফ দ্যাট, এবারে এটা কি করবে? হোয়াট ইনডিড, প্রকৃতপক্ষে এবারে করবেটা কি? The little beggar seemed absolutely cowed, stunned and afraid to move because of what would happen next. তাহলে বস কি করলেন? যেই মুহূর্তে ওই মাছিটি ঠিক উড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তার পেনটা কালিতে ডুবিয়ে একটা ড্রপ আবার মাছিটার উপরে ফেললেন এবং ভাবলেন এবারে এ কি করবে। মানে এর আগের বারে তো সে খুব স্ট্রাগল করে নিজের শরীর থেকে ওই কালিগুলোকে মুছে নিজেকে যেন দ্বিতীয়বার জীবন দিল, এইভাবে করে সে স্ট্রাগল করে বেঁচেছিল। এবারে সে কি করে সেটা দেখার জন্য বস যেন তার সেই শক্তিটাকে টেস্ট করার জন্য আরেক ড্রপ কালি তার উপরে ফেললেন। দ্য লিটল বেগার, সেই ছোট্ট ভিক্ষুক, মানে এখানে ফ্লাইটার কথা বলা হয়েছে, সিমড অ্যাবসলিউটলি কাউড, যেন সে একদমই কাউড, মানে ভয় পেয়ে গেল, স্টান্ড, একদম যেন স্থির হয়ে গেল, হতবম্ব হয়ে গেল, অ্যান্ড অ্যাফ্রেড টু মুভ, এবং সে নড়াচড়া করতে ভয় পেল, কারণ সে তো পুরো প্রস্তুতি নিচ্ছিল ওড়ার। সেই মুহূর্তে এরকম একটা অঘটন ঘটে যাবে, মানে যখনই সে এত বড় একটা বিপদ থেকে উদ্ধার হয়ে জীবন ফিরে পাচ্ছিল, আবারও একটা বিপদ এসে তার সামনে উপস্থিত হলো। সেই মুহূর্তে সে বুঝতে পারছিল না কি করবে, সে প্রচুর ভয় পেয়ে গেল, স্টান্ড, হতবম্ব হয়ে গেল এবং একদম ভয়ের চোটে নড়াচড়াও করছিল না। অফ হোয়াট উড হ্যাপেন নেক্সট, এবং সে ভাবতে থাকলো এর পরে কি হবে। মানে একটা বিপদ থেকে সে উদ্ধার হয়েছে এবং হুট করে এই যে বিপদটা সামনে চলে আসবে এটা তো জানতো না, তাই সে ভয় আর নড়াচড়া করলো না, ভাবলো কি হবে এর পরে, সেটার জন্য যেন অপেক্ষা করলো। বাট দেন, কিন্তু তারপরে, অ্যাজ ইফ পেইনফুললি
ইট ড্র্যাগড ইটসেলফ ফরওয়ার্ড, খুব কষ্ট সহকারে সে ড্র্যাগড ইটসেলফ, নিজেকে যেন টেনে হিঁচড়ে সামনের দিকে নিয়ে গেল। মানে ওই ব্লটিং পেপারটায় যে জায়গাটায় ও ছিল তার উপরে তো আরেক ড্রপ কালি দেওয়া হয়েছিল, সেই জায়গাটা থেকে সে নিজেকে খুব কষ্টে টেনে হিঁচড়ে সামনের দিকে নিয়ে গেল। দ্য ফ্রন্ট লেগস ওয়েভড, আবারও সামনের পাগুলো ওয়েভড, মুভ করা শুরু করলো। কট হোল্ড, কোনো কিছুকে আঁকড়ে ধরলো। অ্যান্ড মোর স্লোলি দিস টাইম, কিন্তু এবার কিন্তু আগের বারের থেকে খুব স্লোলি, ধীরে ধীরে, মানে আগের বারে তার ওই কাজটা করাতে যত পরিমাণ একটা স্পিরিট ছিল, তার মধ্যে যত পরিমাণ একটা উত্তেজনা ছিল, যত পরিমাণ সাহস ছিল, এবারে যেন ততটা ছিল না। সেই শক্তিটা এবারে যেন তার নেই, সেই শক্তিটা কমে গেছে। তাই বলছে এখন যেন সে যেভাবে নিজেকে টেনে হিচড়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে, তার ওই চেষ্টাটা, স্ট্রাগলটা খুব স্লোলি, খুব আস্তে, যেন এখন এতটা স্ট্রেংথ তার মধ্যে নেই। টাস্ক বিগান ফ্রম দ্য বিগিনিং, আবার সেই কাজটা শুরু হলো প্রথম থেকে। কোন কাজটা? ওই যে ক্লিনিং এর কাজটা, ওই যে ডানা থেকে যে কালি পরিষ্কার করার কাজটা, যেটা এর আগের বারে সে করেছিল। তাহলে এটা দ্বিতীয়বার হলো। হি ইজ আ প্লাকি লিটল ডেভিল, প্লাকি মানে হচ্ছে ব্রেভ, সাহসী। তাহলে হি ইজ আ প্লাকি লিটল ডেভিল, এ হচ্ছে একটা ছোট্ট খুদে শয়তান। কে বললো? হি বলতে এখানে ফ্লাইটের কথা বলা হয়েছে, বস বলল, থট দ্য বস, বস ভাব, তাহলে বস ভাবলো যে না, এ হচ্ছে একটা ছোট্ট সাহসী শয়তান, এ পেরে যাবে। অ্যান্ড হি ফিল্ড আ রিয়েল অ্যাডমিরেশন ফর দ্য ফ্লাইজ কারেজ, এবং তিনি সত্যি প্রশংসা করলেন ওই ফ্লাইয়ের ওই সাহসিকতাটার জন্য, যে এর ওপরে তিনি আরেকবার এক ড্রপ কালি ফেলে দেখলেন, দ্বিতীয়বারও সে কিন্তু চেষ্টা করছে, এবং বসের মনে হচ্ছে না পেরে যাবে, এ হচ্ছে হেরে যাওয়ার নয়, এ ছোটখাটো শয়তান, এ ঠিক পেরে যাবে। তাই তিনি সত্যিকারেরই তার প্রশংসা না করে পারলেন, ফ্লাইটার কারেজের তিনি প্রশংসা করলেন। দ্যাট ওয়াজ দ্য ওয়ে টু ট্যাকল থিংস, ঠিক এইভাবেই তো যে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, এভাবেই তো যে কোনো সমস্যাকে ট্যাকল করতে হয়। দ্যাট ওয়াজ দ্য রাইট স্পিরিট, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে স্পিরিট, এটাই হচ্ছে সঠিক স্পিরিট। এইরকম স্পিরিট নিয়েই যে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়। বস বললেন যে এটাই তো ঠিক স্পিরিট, এরকমই তো করতে হয়, জীবনে সমস্যা এলে ঠিক এভাবেই ট্যাকল করতে হয়। নেভার সে ডাই, ইট ওয়াজ অনলি আ কোয়েশ্চেন অফ, কখনো বলতে নেই মৃত্যু, মানে কখনো মৃত্যুর সামনে হার মেনে যেতে নেই। এইভাবেই তো পরিশ্রম করে, এইভাবেই তো চেষ্টা করে মৃত্যু থেকে নিজেকে যাতে সেভ করা যায়, জীবনে যাতে হেরে না গিয়ে এগিয়ে যাওয়া যায়, এভাবেই তো চেষ্টা করতে হয়, এটাই তো রাইট স্পিরিট। বাট দ্য ফ্লাই হ্যাড এগেইন ফিনিশড ইটস লেবোরিয়াস টাস্ক, লেবোরিয়াস টাস্ক, শ্রমসাধ্য কাজ, কিন্তু মাছিটি আবারও তার সেই শ্রমসাধ্য কাজটি শেষ করলো, মানে আবারও সেই ক্লিনিংয়ের কাজটি শেষ করলো। অ্যান্ড দ্য বস হ্যাড জাস্ট টাইম টু রিফিল হিজ পেন, এবং সেই সময় বস আবার কি করলো, কিছুটা সময় পেয়ে সে তার পেনটাকে আবার রিফিল করে নিল, পেনে আবার কালি তুলে নিল, মানে এক ড্রপ কালি আবারও তুলে নিল। টু সেক ফেয়ার অ্যান্ড স্কোয়ার অন দ্য নিউ ক্লিন বডি ইয়েট অ্যানাদার ডার্ক ড্রপ, এবং তিনি সেটাকে আবারও নাড়িয়ে দিলেন। ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে হচ্ছে স্ট্রেইট, মানে তার মনের মধ্যে কোনো দোটানা ছিল না যে ফেলবো কি ফেলবো না, তিনি একদম স্থির হয়েই ছিলেন যে আবারও এক ড্রপ কালি তিনি ওই মাছিটার উপরে ফেলবেন, তাই ফেয়ার অ্যান্ড স্কোয়ার। অন দ্য নিউ ক্লিন বডি, এই নতুন পরিষ্কার শরীরটির ওপরে, মানে দ্বিতীয়বারের জন্যেও মাছিটি কি করলো, তার শরীরটাকে পরিষ্কার করে নিল কালিটা থেকে। তো আবার তিনি যখন আবার এক ড্রপ কালি নিয়ে তার উপরে ফেলতে যাচ্ছেন, তাই বলা হচ্ছে তিনি স্ট্রেইটলি ওই নিউ ক্লিন বডির উপরে আবারও একবার ইয়েট অ্যানাদার ডার্ক ড্রপ, আবারও একবার সেই একটা ডার্ক ড্রপ ফেলে দিলেন। তাহলে এটা নিয়ে কি হচ্ছে, বস এটা নিয়ে দুবার ফেলছেন, আর মাছিটি এটা নিয়ে তিনবার সম্মুখীন হলো কালির, তাই তো। হোয়াট অ্যাবাউট ইট দিস টাইম, এবারে কি হবে এর? পেইনফুল মুমেন্ট অফ সাসপেন্স ফলোড, এবারে একটা যন্ত্রণার সহিত একটা উদ্বেগের সময় কাটছে, মানে বস আরেক ড্রপ কালি দিয়ে ভাবলো এবারে এ কি করবে, দিয়ে যেন সেই সময়টা সে এভাবে কাটালো, মানে তার মনের মধ্যে যন্ত্রণা হচ্ছে এবং উদ্বেগও হচ্ছে যে এবারে এটা কি করবে, তাই যন্ত্রণার সহিত এবং উদ্বেগের সহিত যেন একটু তিনি সময় কাটালেন। বাট বিহোল্ড, কিন্তু দেখো, বিহোল্ড, লুক, দ্য ফ্রন্ট লেগস ওয়ার এগেইন ওয়েভিং, সামনের পাগুলো আবার তো মুভ করছে, নড়ে উঠছে। দ্য বস ফেল্ড আ রাশ অফ রিলিফ, তখন বস যেন একটা শান্তির স্বস্তি পেলেন, মানে একটা স্বস্তি পেলেন, স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। কারণ দ্বিতীয়বার তিনি যখন ওই ড্রপটা দেন, তিনি ভাবলেন এবারেই কি করবে, এত কষ্ট করে সেকেন্ড টাইম নিজেকে ক্লিন করে সে উঠলো, আবার বস যখন দ্বিতীয়বার ফেলেন তার পক্ষে তো এটা থার্ড টাইম, তো এবারে সে কি করবে। তখন দেখা গেল যে মাছিটি যেন একদমই নিরুপায় হয়ে গিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে আবারও যখন সে তার সামনের পাগুলো নাড়ালো, বস যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। সে যেন এটাই চেয়েছিল যে এবারও সে যেন সংঘর্ষ করে আবার জীবন ফিরে পায়। He leaned over the fly and said to it tenderly, সে ঝুঁকে পড়লো মাছিটার ওপরে, ঝুঁকে পড়লো মাছিটার ওপরে এবং টেন্ডারলি, কোমল ভাবে বলল, ইউ আর্টফুল লিটল বি, বলতে এখানে বিস্ট, তুমি ছোট্ট দানব,
মানে সে মাছিটিকে একটা দানব বলে চিহ্নিত করলো। অ্যান্ড হি অ্যাকচুয়ালি হ্যাড দ্য ব্রিলিয়ান্ট নোশন অফ ব্রিদিং অন ইট টু হেল্প দ্য ড্রাইং প্রসেস। এবং তিনি যে ঝুঁকে পড়লেন, ঝুঁকে পড়া মানে তিনি টেবিলের উপরে ঝুঁকে পড়ছেন মাছিটার ওপর, কারণ টেবিলের ওপরে মাছিটা রয়েছে, তাই তিনি যখন ঝুঁকে পড়লেন তার যে নিঃশ্বাসটা সেটা গিয়ে সেই হাওয়াটা গিয়ে মাছিটার ওপরে লাগছিল, এবং অ্যাকচুয়ালি তিনি যেন একদম বুদ্ধি দিয়ে সেই তার নিঃশ্বাসটা মাছিটার উপরে ফেলার চেষ্টা করছিলেন যাতে করে সেই হাওয়াটা লেগে তার ওই ইঙ্কগুলো শুকিয়ে যায়, তাই সেই ড্রাইং প্রসেসে তিনি যেন সাহায্য করতে চাইছিলেন। অল দ্য সেম দেয়ার ওয়াজ সামথিং টিমিড অ্যান্ড উইক অ্যাবাউট ইটস এফর্টস নাও। কিন্তু এবারের যে চেষ্টাটা টিমিড, এটা যেন খুবই ভীত এবং দুর্বল ছিল অ্যাবাউট ইটস এফর্ট নাও, মানে মাছিটা এবারে যে চেষ্টাটা করছিল সেই চেষ্টাটাতে আর আগের দুবারের মতো ততটা শক্তি ছিল না, খুবই ভীত, সে খুবই ভীত হয়ে গেছে এবং খুবই দুর্বল চেষ্টা ছিল তার এটা থেকে মুক্তি পাওয়ার। অ্যান্ড দ্য বস ডিসাইডেড দ্যাট দিস টাইম শুড বি দ্য লাস্ট। এবং বস ডিসাইড করলেন যে এইবারটা হচ্ছে লাস্ট। অ্যাজ হি ডিপ দ্য পেন ডিপ ইনটু দ্য ইঙ্কপট, যখন তিনি আবারও তার পেনটাকে সেই ইঙ্কপটে ডোবালেন, মানে বস আবারও তার পেনটাকে ইঙ্কপটে ডোবালেন এবং এক ড্রপ কালি তুলে সেই মাছিটার উপরে দেবেন। তখন ভাবলেন এটাই হচ্ছে লাস্ট, এরপরে আর দেব না, মানে তিনি আবারও সেই কালির ড্রপটা তার উপরে ফেলে দেখতে চাইলেন সেই মাছিটি আবারও সংঘর্ষ করে আবারও বেঁচে উঠতে পারে কিনা। ইট ওয়াজ দ্য লাস্ট ব্লট ফেল অন দ্য সোকড ব্লটিং পেপার। এর আগে পর্যন্ত আমরা দেখেছি যে বস শেষবারের জন্য একটা ড্রপ উঠিয়ে বলল এটাই শেষবার, এরপরে আর দেব না। তো শেষবারের যে বিন্দুটা তার উপরে পড়লো, শেষবারের যে কালির বিন্দুটা মাছির ওপরে পড়লো, সোকড ব্লটিং পেপার, মানে যে ব্লটিং পেপার সবকিছু সোক করে নেয় সেই ব্লটিং পেপারের উপরে পড়লো। অ্যান্ড দ্য ড্র্যাগলড ফ্লাই লে ইন ইট অ্যান্ড ডিড নট টেয়ার, যার উপরে কিনা ওই ড্র্যাগেল ফ্লাই, মানে যে ফ্লাইটা তার দেহটাকে অনেক কষ্ট করে টেনে হিচড়ে নিয়ে আসছিল, সেই ড্র্যাগল ফ্লাই তার উপরে ওই কালির বিন্দুটা পড়লো, শেষ কালির বিন্দুটা। অ্যান্ড ডিড নট টেয়ার মানে সে তারপরে আর নড়াচড়া করলো না, মানে লাস্ট ড্রপটা, বসের দেওয়া লাস্ট ড্রপটা যখন ওই ব্লটিং পেপারের উপরে, যার উপরে ওই মাছিটি ছিল তার উপরে গিয়ে পড়লো, সে কি করলো, আর নড়লো না। দ্য ব্যাক লেগস ওয়্যার স্টাক টু দ্য বডি, পেছনের পাগুলো তার বডির সাথে পুরো চিটিয়ে ছিল। দ্য ফ্রন্ট লেগস ওয়্যার নট টু বি সিন, সামনের লেগগুলো দেখাই যাচ্ছিল না, কালির ওই ড্রপে ডুবেছিল। কাম অন সেড দ্য বস, বস তারপরে যেন ঝুঁকে গিয়ে বলল, আরে কাম অন, উঠে পড়ো। লুক শার্প অ্যান্ড হি স্ট্যাড ইট উইথ হিজ পেন, এবং সে মাছিটিকে তার পেন দিয়ে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, যাতে করে হয়তো নাড়িয়ে দিলে কি হবে, তার গা থেকে একটু কালিটা সরে যাবে, সে যেন তার সংঘর্ষে একটু সাহায্য পাবে। ইন ভেইন, কিন্তু কোনো লাভ হলো না, মানে সবকিছুই ব্যর্থ হলো। ভেইন মানে ব্যর্থ। নাথিং হ্যাপেন্ড অর ওয়াজ লাইকলি টু হ্যাপেন, কোনো কিছুই ঘটলো না, মানে মাছিটা যে একদম স্থির ছিল, নাড়াচাড়া করলো না, সেটাই হলো, কোনো কিছুই ঘটলো না। মানে বস যে পেনটা দিয়ে তাকে একটু নাড়িয়ে দিল যাতে করে হয়তো কালি থেকে একটু সরে গেলে, কালিটা তার গা থেকে একটু সরে গেলে তার একটু সাহায্য হবে, সেটা কোনো লাভ হলো না, সে আর নড়লই না। তাই বলেছে নাথিং হ্যাপেন, কিন্তু কিছু হলো না। অর ওয়াজ লাইকলি টু হ্যাপেন, বা কিছু যে হবে এমনও মনে হলো না, মানে সে যে নড়বে এমনটাও মনে তো হলো না। দ্য ফ্লাই ওয়াজ ডেড, মাছিটি মারা গেছে। দ্য বস লিফটেড দ্য ক্রপস অন দ্য এন্ড অফ দ্য পেপার নাইফ অ্যান্ড ফ্লাং ইট ইনটু দ্য ওয়েস্ট পেপার বাস্কেট। তো বস তখন কি করলো, লিফটেড দ্য ক্রপস, কপস মানে হচ্ছে ওই ডেড বডি, তো বস সেই কপসটা, ডেড বডিটা মানে মাছির দেহটা কি করলো, অন দ্য এন্ড অফ দ্য পেপার নাইফ, ওই কাগজ কাটার যে নাইফ ছিল পেপার নাইফের প্রান্তটা দিয়ে সেটাকে নিল, অ্যান্ড ফ্লাং ইট ইনটু দ্য ওয়েস্ট পেপার বাস্কেট, এবং ওই ওয়েস্ট পেপার বাস্কেট ডাস্টবিনের যে বালতি রাখা আছে সেটাতে ছুঁড়ে ফেলে দিল। But such a grinding feeling of wretchedness seized him that he felt positively frightened. But such a grinding, কিন্তু grinding মানে নাকাল, এই নাকাল একটা ভাব, এই ফিলিং, নাকাল হয়ে যাওয়ার মতো একটা ফিলিং অফ wretchedness মানে হচ্ছে দুঃসহ, দুর্বিষহ। seized him জব্দ করলো, মানে তার উপরে যেন হাবি হয়ে গেল, মানে একটা দুর্বিষহ যন্ত্রণা যেন তাকে চেপে ধরলো। দ্যাট হি ফেল্ট পজিটিভলি ফ্রাইটেন্ড, যেটাতে সে সত্যিকারেরই ভয় পেয়ে গেল। হি স্টার্টেড ফরওয়ার্ড অ্যান্ড প্রেসড দ্য বেল ফর মেসি, সে কি করলো, সামনের দিকে এগিয়ে গেল এবং ঘন্টিটা বাজিয়ে দিল ফর মেসি, মেসিকে ডাকার উদ্দেশ্যে। ব্রিং মি সাম ফ্রেশ ব্লটিং পেপার, আমার জন্য কিছু ফ্রেশ ব্লটিং পেপার নিয়ে আসো। হি সেড স্টার্নলি, সে দৃঢ়ভাবে বলল।
মানে সে যেন খুবই রুক্ষ সূক্ষ্মভাবে বলল। এটা দুটো কারণে হতে পারে, কারণ সে সব সময় একটু গম্ভীর থাকার চেষ্টা করে, সবার উপরে আধিপত্য বিস্তারের চেষ্টা করে, সেটাও হতে পারে। আর একটা, তার এই ছেলের মৃত্যু শোকটা তার মনে যেটা গেঁথে রয়েছে, সেই যন্ত্রণাটা, এই যে মারাত্মক আঘাতটা যেটা একদম দগদগে হয়ে আছে এখন, বিশেষ করে এই ফ্লাই এপিসোডটা হওয়ার পরে, এটাতে তিনি যেন খুবই বিরক্ত হয়ে আছেন। তাই সে স্টার্নলি কঠোরভাবে বলল, ফ্রেশ কিছু ব্লটিং পেপার নিয়ে আসো, লুক শার্প অ্যাবাউট ইট, এবং দেখো যেন এগুলো ভালো হয়। অ্যান্ড হোয়াইল দ্য ওল্ড ডগ প্যাডেড অ্যাওয়ে, এবং যখন সেই ওল্ড ডগ বলতে এখানে কাকে বলা হয়েছে, এর আগে দেখেছি মেসিকে ওল্ড ডগের সাথে তুলনা করা হয়েছে, তাহলে সেই কেরানি মেসির কথা বলা হয়েছে। এবং যখন মেসি প্যাডেড অ্যাওয়ে মানে দূরে সরে চলে গেল, হি ফেল টু ওয়ান্ডারিং হোয়াট ইট ওয়াজ হি হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট বিফোর, এবং সে যখন চলে গেল, হি ফেল টু ওয়ান্ডারিং, তিনি বিস্ময়াভিভূত হয়ে গেলেন, মানে তিনি অবাক হয়ে গেলেন কি নিয়ে, হোয়াট ইট ওয়াজ হি হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট বিফোর, মানে এর আগে তিনি কি নিয়ে ভাবছিলেন সেটা যেন তিনি মনে করতে পারলেন না। তিনি যেন অবাক হয়ে গেলেন যে তিনি এতক্ষণ ধরে কি ভাবছিলেন। হোয়াট ওয়াজ ইট, কি ছিল ওটা, মানে এতক্ষণ ধরে তিনি যে চিন্তাগুলো করছিলেন, তিনি কি ভাবছিলেন সেটা কি ছিল। ইট ওয়াজ, হি টুক আউট হিজ হ্যান্ডকারচিফ, হ্যাঁ কি ছিল ওটা, তারপরে সে তার হ্যান্ডকারচিফ রুমালটা নিল, অ্যান্ড পাস্ট ইট ইনসাইড হিজ কলার, তার কলারের মধ্যে দিয়ে দিল রুমালটা, মানে ঘামটা মুছছিল। ফর দ্য লাইফ অফ হিম হি কুডন্ট রিমেম্বার, এবং তার জীবনের বাকি সময় ধরে সে সেটা মনে করতে পারছিল না বা মনে করতে চাইছিল না। মানে আজকের পরে জীবনের বাকি দিনগুলোতে সে এই সময়টাই যে কিছুক্ষণ ধরে সে কি ভাবছিল, কি নিয়ে সে ভাবছিল, কি ছিল ওটা, ওই ফিলিংসটা, এই ধরনের ফিলিংস, এই ধরনের চিন্তাতে সে করতে চায় না কখনো। মানে ছেলের এই মৃত্যু শোকটা, মৃত্যু যন্ত্রণাটা তো সে ভুলে থাকতে চায়, ওটা সে মনেই করতে চায় না। তাহলে কিছুক্ষণ আগে সে কি করছিল ওগুলো, এটা যেন সে তার জীবনের বাকি সময়টা, বাকি দিনগুলোতে মনে করতে পারছিল না বা চাইছিল না, মনে রাখার চেষ্টাও সে করছিল না। হি কুডন্ট রিমেম্বার, সে মনে করতে পারলো না। আমরা ধরে নিতে পারি সে জীবনের বাকি সময় আজকের পর থেকে সে এটা আর মনে করতে পারতো না, মনে করার সে চেষ্টাই করেনি। তাহলে দেখো গল্পটা এখানেই শেষ হচ্ছে। এই যে ফ্লাই এপিসোডটা, এটার দ্বারা আমরা বুঝতে পারি বসের একটা কমপ্লেক্স সাইকোলজিক্যাল নেচার। ছেলেকে হারিয়ে সেই যন্ত্রণাটা তিনি যেন ওই মাছির মাধ্যমে দেখেছেন। তিনি মাছিটির ওপরে বারবার কালি ফেলে তিনি তার সেই স্ট্রেংথটা টেস্ট করতে চাইছিলেন, এবং এই মাছিটির সাথে সে যুদ্ধে নিজের ছেলের সংঘর্ষেরও কোথাও মিল পাচ্ছিলেন। যেন তিনি বারবার ভাবছিলেন যেন এই মাছিটির মতো তার ছেলেও যেন যুদ্ধে এভাবেই বারবার মরিয়া হয়ে বাঁচার চেষ্টা করছিল, এবং শেষমেশ যেন এই মাছিটির মতোই পারেনি। এই যে একটা মিল তিনি মাছিটির সাথে নিজের ছেলে যেন খুঁজে পাচ্ছিলেন, তাই গল্পের নাম হয়েছে দ্য ফ্লাই। আশা করি গল্পটা সবার ভালো লেগেছে। কার কেমন লাগলো জানাবে। আশা করি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে।